একটা যদি কেউ গাড়ি কিনতে চায় 2026-এ দাঁড়িয়ে সেটাকে অ্যাজ এ লাক্সারি আইটেম দেখা উচিত নাকি নেসেসিটি হিসেবে দেখা উচিত? একটা সময় ছিল জানেন তো, যখন এটাকে লাক্সারি হিসেবে দেখা হতো। 50,000 বা 60,000 স্যালারি আমার, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কি গাড়ি কেনা উচিত? যে আমার স্যালারি যত হবে তার 10% গাড়ির খরচা আর কি। তো 20,000 টাকা যদি গাড়ির খরচা হয় তাহলে আমার স্যালারি হতে হবে 2 লাখ টাকা। 2 লাখ টাকা এই অঙ্কে কখনো এই পসিবল? অঙ্কে কখনোই সম্ভব নয়। অঙ্কটা হচ্ছে এই যে তুমি যত পারো। যারা নতুন গাড়ি কিনছে তাদের জন্য আর একটা লাস্ট কনফিউশন বড়, সেটা হচ্ছে আমি ম্যানুয়াল নেব নাকি অটোমেটিক নেব। আমার কি কি বেসিক ফিচার আজকের দিনে একটা গাড়ি চালাতে গেলে দরকার হয়? ABS উইথ EBD এখন সব গাড়িতেই আসছে, 6 এয়ারব্যাগ। একটা সময় ছিল যখন এই সেফটি ব্যাপারটাকেই লোকে কনসিডার করতো না। আমাদের কলকাতার রাস্তার জন্য কি অ্যাডাস ভালো? এখানে যদি আমি বলি যে প্যানারোমিক সানরুফ, এবার এটা কি নেসেসারি আছে? হ্যাঁ, এর অ্যাডভান্টেজ তো আছে কিছু, কিন্তু অসুবিধে প্রচুর আছে। দাদা, আজকের দিনে এসইউভি নাকি সেডান, ইন্ডিয়ান রাস্তার জন্য কোনটা বেস্ট? আই উইল ডেফিনেটলি গো ফর। আমাদের কি প্রথমে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়া উচিত নাকি একেবারেই নতুন গাড়ি নেওয়া উচিত? গাড়ির পুরো খোলনচাটা চেঞ্জ হতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়িতে। সে হয়তো ব্রেক প্যাড একটা লোকালি লাগিয়ে দিয়েছে, ইউ নেভার নো। ইভির দিকে কি আমাদের যাওয়া উচিত? আমি যদি এর সরাসরি একটা প্রশ্ন করি, 10 লাখ টাকা আমার হাতে রয়েছে, গাড়িটা সেফটির দিক থেকে ভালো হবে, মাইলেজের দিক থেকে ভালো হবে, তুমি কি গাড়ি সাজেস্ট করবে? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন, আর আপনারা দেখছেন মিঠুন বলছি পডকাস্ট শো। আর আজ আমার সাথে রয়েছেন একজন খুবই কার এনথুজিয়াস্ট পারসন, দেবদীপ সেন। তো দাদার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, কার এক্সপ্লোরার দেব। তো শুরুতেই দাদাকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন লাগছে দাদা? থ্যাংক ইউ। আমি নিজেকেও খুব ভাগ্যবান মনে করছি যে এখানে আসতে পেরে, কারণ আমি তো বেসিক্যালি দিল্লিতে থাকি, আপনারা অনেকেই জানেন, এবং যারা আমার চ্যানেল টুকটাক দেখে থাকেন আর কি। তো যেদিন আমি আসছিলাম সেদিনই আপনাদের, যখন আমি ট্রানজিটে ছিলাম তখন কন্ট্যাক্ট করেন আপনারা, এবং তখনই আমি একদম ইয়েস, হ্যাঁ একদম হ্যাঁ বলে দিই, কারণ এরকম অপরচুনিটি তো বারবার পাওয়া যাবে না। এবং সেই অপরচুনিটিটাও এসছে, কারণ আমি ভোট দিতে কলকাতা আসছিলাম এবং সবাই বললো যে এবারে SIR হয়ে গেছে, তো ভোট দেওয়াটা দরকার। তো সেই জন্যই কলকাতা আসতে হলো। অনেকেই আমাকে বললো আর কি, অ্যাডভাইস করলো বলতে পারেন। তো সেটা দাদা, আসা। দিল্লিতে এবং তুমি এখন মানে কত বছর আছো? দিল্লিতে হয়ে গেল 9-10 মাস তো হয়ে গেল। প্রথম প্রথম একটু অসুবিধা হতো, একা থাকতাম। আচ্ছা। এখনও একাই থাকি, কিন্তু এখন অনেকটা ম্যানেজ করে নিয়েছি। তো তুমি তো দিল্লিতে ওখানে কার ড্রাইভ করো টুকটাক, কলকাতাতেও করেছো। তো দুটো জায়গার মধ্যে ডিফারেন্সেস কি ফিল করেছো ড্রাইভিংয়ে? ড্রাইভিংয়ে প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে যায় দিল্লিতে গেলে। শুধু প্যাটার্ন নয়, বিহেভিয়ারাল পার্ট থেকেও যদি আপনি ধরেন তাহলে অনেক চেঞ্জ হয়ে যায়। কারণ দিল্লিতে পার্কিং ইজ আ বিগ ইস্যু। তো পার্কিং যদি আপনি ঠিকঠাক না পেয়ে থাকেন তাহলে গাড়ি নিয়ে যাওয়া উচিত নয়। আমি যখন কলকাতা থেকে দিল্লি গেলাম, আমার গাড়িটাকে তো কলকাতা থেকে দিল্লি নিয়ে গেছি, কিন্তু পার্কিং মানে একটা ইস্যু হয়ে যাচ্ছিল। ইনফ্যাক্ট আপনারা জেনেও থাকবেন যে লাস্ট 1 বছরে প্রায় 7 জনের মানে মৃত্যু হয়েছে এই পার্কিং ইস্যু নিয়ে। হুমা কুরেশিকে তো আপনি চেনেন, ওনার যে দাদা, তারও তো পার্কিং ইস্যু নিয়েই হয়ে গেল। মানে পার্কিং এ এত ঝামেলা, লোক মারা যাচ্ছে। লোক মারা যাচ্ছে এবং মারপিট হয়ে যায় আর কি মানে সেই হিসাবে দেখতে গেলে আমাদের মানে কলকাতার লোকজনরা যথেষ্ট ধৈর্যশীল বলা যেতে পারে। হ্যাঁ, ধৈর্যশীল। ওখানে পার্কিংটা ইজ এ বিগ ইস্যু। তারপর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে গাড়ি যখন চালাচ্ছেন তখন আপনি হয়তো ঠিক চালাচ্ছেন, কিন্তু পেছনে এত জ্যাম রাস্তা, এরকম হয় যে পেছনে এসে কেউ ধাক্কা মেরে দিল। আমার গাড়িটাকেই সেদিন পেছনে এসে একটা লোক ঠুকে দিল। এবার গাড়ি থেকে বেরিয়ে, আমি তো আর একা থাকি ওখানে, ওখানে তো ঝগড়া করার মতো কোনো স্কোপ থাকে না। এখানেও ঝগড়া করতাম না, কিন্তু ওখানে তো আরও বেশি মানে রাহুল দ্রাবিড় হয়ে থাকতে হয়। এখানে তবু একটু চালিয়ে খেলার মতো অবস্থা থাকে। কিন্তু ওখানে সবাই মানে বেরিয়ে, আমি বললাম যে আপনি কী করলেন, বললো আমার গলতি হয়ে গেই। তো আমি বললাম ঠিক আছে চলুন, আর কি করব। তো সেটাকে আবার গিয়ে সারাতে হলো। তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের কলকাতার ট্রাফিক রুলস বেস্ট দিল্লির থেকে। ওয়ে বেটার দেন দিল্লি। কলকাতার যে ট্রাফিক রুল, তার থেকে কলকাতার যে ট্রাফিক সিস্টেম, সেই সিস্টেম অনেক ভালো, কলকাতার অনেক ভালো। আর কলকাতায় যা জ্যাম হয়, আমরা শুধু চিংড়িঘাটার জ্যামকে নিয়ে পড়ে থাকি, কিন্তু দিল্লিতে ওরকম মানে ঘরে ঘরে জ্যাম বলা যেতে পারে। ওখানে 102খানা ব্রিজ আছে, আরও একটা ব্রিজ হচ্ছে মানে বদরপুরের দিক থেকে, তারপরেও জ্যাম। এর জন্য আমাদের তাহলে কলকাতা পুলিশকে একটা থ্যাঙ্কস জানানো উচিত আমাদের পডকাস্টে। ডেফিনেটলি দরকার। কলকাতার ট্রাফিক ডিপার্টমেন্ট বলে একটা আলাদা উইংস আছে, তো তারাই এটা মেনটেন করে থাকে, এবং সিগন্যালিং সিস্টেম অনেক ভালো দিল্লির থেকে। দাদা, আজকের দিনে যদি আমি বলি, একটা যদি কেউ গাড়ি কিনতে চায়, গাড়িটা কি আজকের 2026-এ দাঁড়িয়ে সেটাকে অ্যাজ এ লাক্সারি আইটেম দেখা উচিত নাকি নেসেসিটি হিসেবে দেখা উচিত?
একটা সময় ছিল জানেন তো, যখন এটাকে লাক্সারি হিসেবে দেখা হতো। এবার সেই লাক্সারি হিসেবে কেন দেখা হতো সেটা আমি একটু পরে আসছি। আগে বলে দিই যে গাড়িটা নেসেসিটি নাকি লাক্সারি। ধরুন আমার ডেলি কমিউটেন্স আছে, আমি অফিস যাব, বাড়ি আসবো, আবার অফিস যাব পরের দিন, এরকম সপ্তাহে হয়তো 5-6 দিনের একটা পুরো টাস্ক আছে যেটা গাড়িতে আমার সারতে হবে। তো তার জন্য গাড়িটা হচ্ছে ডেফিনেটলি একটা নেসেসিটি। কারণ আমার গাড়িটা আমি ডেলি ইউজ করছি, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার পার ডে আমি রান করছি। ইনফ্যাক্ট আমার যদি দরকারও হয় তাহলে আমি সপ্তাহের শেষে আমার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে কিংবা পেরেন্টসকে নিয়ে বেড়াতেও যাচ্ছি, কোথাও উইকেন্ডে কোথাও ট্রিপ করছি, দীঘা, মন্দারমণি, আরও জায়গা আছে। তো সেক্ষেত্রেও আমি বলবো যে এটা নেসেসিটি। এবার ধরুন আমার গাড়িটা প্রাইমারিলি নট ইউজড ফর ডেলি কমিউটেন্স, দরকার হচ্ছে না আমার প্রত্যেক দিন চালাবার জন্যে। আমি ধরুন সপ্তাহের শেষে বউ বাচ্চাকে নিয়ে বেড়াতে যাচ্ছি, নয়তো পেরেন্টসকে নিয়ে কোথাও একটু ট্রিপ করে আসছি, এবং সেটা প্রত্যেক সপ্তাহে নয়, হয়তো 2 সপ্তাহে কিংবা 3 সপ্তাহে কিংবা মাসে একবার। তো সেখানে যারা ডেলি গাড়িটা ইউজ করছে তারা বলবে কি ওটা লাক্সারি, কারণ গাড়িটা কী করতে রেখেছেন, শুধুমাত্র তো আপনি সপ্তাহের শেষে ঘোরার জন্য বা মাসের শেষে ঘোরার জন্য রেখেছেন। কিন্তু আমি বলবো ওটাকে নেসেসিটি, কারণ 5 দিন 10 দিন সে অফিসে কাজ করছে, অফিসে কাজ করে পুরো স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে, এবার সে তার স্ট্রেসটা রিলিভ করার জন্যে ওই গাড়িটাকে বার করছে এবং সে সিনেমা দেখতে যাচ্ছে কোথাও, তো বলা যেতে পারে একটা স্ট্রেস রিলিজ তো হচ্ছেই। তো সেটা ডেফিনেটলি একটা নেসেসিটি। এবার আমার মতো মধ্যবিত্ত যারা কলকাতা থেকে দিল্লি গেছে, আমি যে কলোনির মধ্যে থাকি সেখানে 4-5টা অডি গাড়ি এরকম রাস্তার ধারে এমনি ধুলো খাচ্ছে। আচ্ছা, এবার ধরুন সপ্তাহে সেটা একদিন বেরোয়। এবার যার কাছে ওই অডি গাড়িটা আছে তার কাছে একটা BMW আছে, তার কাছে একটা ব্যালেনো গাড়িও আছে, মানে আমাদের মতো একটা ব্যালেনো গাড়ি, কারো কাছে হয়তো অল্টো আছে, তার কাছে একটা BMW আছে। সে অল্টো কিংবা ব্যালেনো কিংবা যাই হোক না কেন, এই লেভেলের 8 লাখ 10 লাখ লেভেলের যে গাড়িগুলো, সেগুলো নিয়ে হয়তো অফিস যাচ্ছে। এবার সন্ধেবেলা ফিরে এসে সে তার মিসেসকে নিয়ে হয়তো ক্লাবে যাচ্ছে, পার্টি করতে যাচ্ছে, সে BMW বা অডি নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমার কাছে সেটা মনে হচ্ছে লাক্সারি, কিন্তু তার কাছে সেটা লাক্সারি মনে হচ্ছে না, সে মনে করছে। এবার যদি আজকের দিনে আমি বলি, লাইক আমার কাছে, আমি একটা জব করি, 50,000 বা 60,000 স্যালারি আমি জব করছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমার কি গাড়ি কেনা উচিত, বা আমি যদি বলি স্যালারি থ্রেশহোল্ড অনুযায়ী, কেউ 1 লাখ টাকা ইনকাম করে মান্থলি, কেউ 2 লাখ টাকা করছে, তো সেই অনুযায়ী কি গাড়ি কেনা উচিত, মানে কার কোন গাড়ি দিকে যাওয়া উচিত, এবং গাড়ি কিনতে গেলে কোন কোন জিনিসগুলোর উপর মানে আমাদের একটু নজর দেওয়া উচিত, যে এই জিনিসগুলো ভেবে চিন্তে যাওয়া উচিত। তো বেসিক্যালি নিয়ম একটা থাম্বনেল রুল আছে, তো সেই রুলটা ইন্টারনেটে খুব ঘোরাফেরা করে, এটা নিয়ে অনেকে ভিডিও করে, যে 24-10 রুল। মানে 20% আমাকে ডাউন পেমেন্ট করতে হবে গাড়ি কেনার সময়, এবং সেটা মিনিমাম হতে হবে। 20% মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে। ধরে নেওয়া যাক যে আমার গাড়ির দাম হচ্ছে 8 লাখ টাকা, অন রোড প্রাইস বলছি, তার 20% যদি দিই তাহলে আমাকে 1,60,000 টাকা আমার ডাউন পেমেন্ট করতে হচ্ছে। এবার 6,40,000 টাকা আমার বাকি রয়ে গেল। তো এবার 24-10 4 এলো। হ্যাঁ, তো 4 মানে হচ্ছে কি ম্যাক্সিমাম আমার লোন নেবো, তো ম্যাক্সিমাম লোন 10 ইয়ারটা আমার 4 ইয়ার্স হতে হবে। আচ্ছা, এটা রুল, জাস্ট আমি আগে একটু শেয়ার করে নিই। তো এই 4 বছরের লোন 10 ইয়ার মানে 48 মাসে আমাকে 6,40,000 টাকা প্লাস ইন্টারেস্ট আমাকে দিতে হবে। এবার আমি ধরে নিলাম যে ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 7.6%-এর মতো, কমও হতে পারে, বেশি হতে পারে, আমি ধরে নিচ্ছি 7.6%-এর মতো একটা স্ট্যান্ডার্ড লোন যদি আমি ধরে নিই, তাহলে 1,14,000 15,000 টাকার মতো একটা ইন্টারেস্ট পার্ট দাঁড়াচ্ছে। 6,40,000 1,14,000, তো 7,40,000 44 45 এরকম একটা অ্যামাউন্ট আমাকে 48 মাসে ভেঙে নিয়ে দিতে হবে। তো সেটাকে 48 দিয়ে যদি ভাগ করি তাহলে 15,500 টাকার মতো রাফলি একটা ফিগার দাঁড়াচ্ছে। এই টাকাটা আমি গাড়ি ইউজ করি, গাড়ি চালাই না চালাই, আমাকে এই টাকাটা প্রত্যেক মাসে দিয়ে যেতে হবে। এবার আসছে কি, আরও খরচা আছে, কারণ আমি যদি পেট্রোল গাড়ি কিনি, ধরে নেওয়া যাক যে গাড়ির মাইলেজ হচ্ছে 15 থেকে 16 কিলোমিটার পার লিটার, তার মানে আমাকে প্রত্যেক মাসে যদি আমি অফিস বাড়ি করে 500 কিলোমিটারের মতো রাফলি চালাই, আমি কম করেই একটু ধরছি, ডেলি ইউজ করছে তা সত্ত্বেও, তো আমার সেখানে পেট্রোলের হিসেবে যদি 16 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়ে থাকে, 106 টাকা লিটার এখন যাচ্ছে পেট্রোল, তো মোটামুটি আমার 500 কিলোমিটার চালাতে 3,000 টাকা 3,500 টাকার মতো একটা খরচা হয়ে যায়। এটা ওই 15,000 টাকার সাথে অ্যাড হবে। এটা 15,000 টাকার সাথে অ্যাড হলো। আবার যদি আমি 1,000 কিলোমিটার চালাই তাহলে অ্যামাউন্ট উইল বি ডাবলড, 6,000 6,500 টাকার মতো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি 500 কিলোমিটার ধরছি, তো 15,500 প্লাস 3,300 18,800। তারপর আমি প্রথম বছর ঠিক আছে আমার ইন্স্যুরেন্স অ্যামাউন্ট দিতে হলো না, কিন্তু নেক্সট ইয়ার থেকে তো আমার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা দিতে হবে, থার্ড পার্টি ইন্স্যুরেন্স আছে আমার,
ঠিক আছে, আমি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আমি ধরলাম যে 9,000 টাকা দিয়ে করালাম প্রত্যেক, মানে সেকেন্ড ইয়ার্স থেকে। তো সেকেন্ড ইয়ার্সে আমি যদি 9,000 টাকা দিয়ে করাই, তাহলে আমার 800 টাকার মতো আরও একটা মাসিক খরচা বেড়ে যাচ্ছে, মানে আমি মাসে যদি ভাগ করে নিই। তো সেটা একটা হলো। তারপর গাড়ির একটা মেনটেনেন্সের খরচা হচ্ছে প্রত্যেক বছর। আমি ধরে নিচ্ছি যে সেকেন্ড ইয়ার্স অনওয়ার্ড আমার 6,000 টাকার মতো একটা খরচা হচ্ছে। তো 500 টাকা আরও মান্থলি আমি ধরে নিলাম। তো অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 20,000 টাকা, গায়ে গায়ে পৌঁছে যাচ্ছে 20,000 টাকা। তো এবার 10 আসছে, 24, 10-এর যে লাস্ট 10 পার্টটা এবার আসছে। 10টা বলছে কি, যে আমার স্যালারি যত হবে তার 10% শুড বি ওই গাড়ির খরচা আর কি। তো 20,000 টাকা যদি গাড়ির খরচা হয়, তাহলে আমার স্যালারি হতে হবে 2 লাখ টাকা। বুঝতে পেরেছি। তো সেটা কখনোই সম্ভব নয় কারো পক্ষে। 2 লাখ এই টাকা অঙ্কে কখনো এই পসিবল, অঙ্কে কখনোই সম্ভব নয়। অঙ্কটা হচ্ছে এই যে তুমি যত পারো ডাউন পেমেন্ট করে দাও, পারলে পুরো টাকা দিয়ে কেনো, লোন যত কম পারবে নাও। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে মানে আমার মনে হয় যে সেরা ইয়ে হওয়া উচিত। হ্যাঁ, এবার যদি আমার আর্জেন্সি থাকে যে কিনতে হবে আমার গাড়ি, একটা অনেক পারিপার্শ্বিক ব্যাপারও তো থাকে, যে আমার অন্যান্য ভাইয়েরা কিনে ফেলেছে, মাসির ছেলে কিনে ফেলেছে, এবার আমাকেও একটা কিনতে হবে, সেরকম সেটা একটা প্রেশার। কিন্তু তো সেই প্রেশারের যদি কনসিডার করেন, তাহলে ডেফিনেটলি লোন দিয়েই গাড়ি কিনতে হবে। এবং আপনার যদি নেসেসিটি থাকে, মিসেস কোথাও যাচ্ছে, বাচ্চাকে স্কুলে পাঠাতে হচ্ছে, নিজেকে অফিসে যেতে হচ্ছে, মানে ইমিডিয়েটলি দরকার হলে তখন নিতেই হবে, কিছু নিতেই হবে। এবার এর মধ্যে তো আমি এখনও গাড়ি চালাবার যে ড্রাইভার, তার খরচা তো ধরিয়ে নিই, প্লাস যদি আপনার গ্যারেজ না থাকে সেই অ্যামাউন্টও ধরিয়ে নিই, ওটা ধরা হয়। এতেই 20,000 হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে গাড়িটা সম্পূর্ণভাবে নিজের কল। কত খরচা করবেন, কত টাকা আপনি গাড়ির পেছনে লাগাবেন, কত ইনকাম করেন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে হয়তো বাবার কিছু টাকা আমাকে দিল, যে নে তুই গাড়িটা কিনবি, এত টাকা নে, তো সেখানে আমার ডাউন পেমেন্ট দিতে সুবিধা হবে আরও বেশি। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আমার, ধরে নাও আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমার কাছে আমি টাকা পয়সা জমিয়ে আমার কাছে 10 লাখ টাকা জমেছে। তো এই যে নতুন জেনারেশন যারা, আমাদের দেখেছি, আমাদের বাবা মাকে দেখেছি যে টাকা পয়সা খুব বুঝে শুনে খরচা করতো, মানে যেটা একেবারে না হলেই নয় সেই জিনিসটা কেনে। এবার আজকের দিনে কি হয় যে আমার কাছে 10 লাখ টাকা আমি পুঁজি করেছি, চলো গিয়ে আজকে গাড়ি কিনে নেবো। তো এইখানে তোমার কি মনে হয়, লাইক ধরে নাও আমাকে 10 লাখ টাকায় পুরোটা ইনভেস্ট করে গাড়িটা নেওয়া উচিত, নাকি ধরে নাও আমি অল্প টাকায় নিলাম, নিয়ে বাকি টাকাটা ইনভেস্ট করলাম, বা ধরে নাও আমি পুরোটা ডাউন পেমেন্ট না করে, মানে বেশি পরিমাণে ডাউন পেমেন্ট না করে ওই টাকাটা আমি কোনো একটা মার্কেটে ইনভেস্ট করে দিলাম, যদি সেই মানে সেটা কি হতে পারে? মানে ফার্স্ট হ্যান্ড গাড়ির কথাই বলছি। 10 লাখ টাকা আছে, আমি সে ফর এক্সাম্পল 10 লাখ টাকা ইউজ করলাম না, 7 লাখ টাকা 8 লাখ টাকা ইউজ করলাম, বাকি টাকা আমি মার্কেটে খেলালাম আর কি। তো সেটাও করতে পারে যে কেউ। যদি কারো মনে হয় যে আমার এসআইপি করে, মিউচুয়াল ফান্ড করে আমার বেশি টাকা প্রফিট আসবে, এবং এসআইপির টাকাই আমি ইন্টারেস্ট পার্ট দিয়ে বাকি যে লোন পেমেন্টটা আছে সেটা আমি রিপে করে দিতে পারবো, তাহলে সেই দ্যাট ক্যালকুলেশন ইজ অলসো ওকে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা দাদা, আজকের দিনে আমি যদি একটা গাড়ি কিনতে চাই, ঠিক আছে, ধরে নাও আমার কি কি বেসিক ফিচার থাকা উচিত? লাইক ধরে নাও সবার পক্ষে 10 লাখ টাকার গাড়ি কেনা সম্ভব নয়, আমার ধরে নাও বাজেট আছে 4 লাখ 5 লাখ টাকা ম্যাক্সিমাম, ঠিক আছে, তাতে আমার ইএমআইটাও আমার সামর্থ্যের মধ্যে থাকছে। তো আমার কি কি বেসিক ফিচার একটা আজকের দিনে একটা গাড়ি চালাতে গেলে দরকার হয়? বেসিক ফিচার বলতে সেফটি ফিচার্সটা তো থাকা দরকারই। এবিএস উইথ ইবিডি এখন সব গাড়িতেই আসছে। 6 এয়ারব্যাগ তো এখন মারুতি সব গাড়িতেই দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা গাড়ি ছিল, ওই ইগনিস গাড়িটা ছিল, যেটা 2টো এয়ারব্যাগ আসছিল, তো সেই গাড়িটা তো ডিসকন্টিনিউ হয়ে গেছে। বাকি সমস্ত গাড়িতে কিন্তু স্ট্যান্ডার্ড 6 এয়ারব্যাগ এসে যাচ্ছে, এবিএস উইথ ইবিডি এসে যাচ্ছে, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, চাইল্ড সিট অ্যাঙ্কারেজ যেটাকে আইসোফিক্স বলা হচ্ছে সেটা চলে আসছে, 3 পয়েন্ট সিট বেল্ট চলে আসছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু গাড়ি যখন কিনছে সেগুলো মোটামুটি লোকের দেখা উচিত। এবার এগুলো হচ্ছে সেফটি ফিচার্স। বাকি যে ফিচার্সগুলো লোকের দেখা উচিত সেটা হচ্ছে ওই ইলেকট্রিক্যালি ফোল্ডেবল যে ওআরভিএম, সেই জিনিসটা যেন থাকে গাড়িতে, তাহলে সুবিধা হয়। কারণ আজকালকার দিনে ভিড় রাস্তা, জ্যাম রাস্তা তো হয়। এবার কেউ যদি মনে হয় যে ইলেকট্রিক্যালি ফোল্ডেবল ওআরভিএম নেবো না, তখন তাকে পুরো সে পাখির মতো উড়ে গিয়ে এপাশে গিয়ে ওই যে এটাকে বন্ধ করতে হচ্ছে, তো সেই অসুবিধাটা তো হয়। সুতরাং ওই জিনিসটা থাকা উচিত। এছাড়া রিয়ার ডিফোগার যে জিনিসটা আছে সেটা থাকা উচিত। আচ্ছা, ওয়াশার যেটা আছে, ওয়াইপার যেটা আছে, রিয়ার ওয়াইপারটা অপশনাল, কিন্তু থাকলে ভালো হয়। হ্যাচব্যাকের ক্ষেত্রে ওটা খুব দরকার হয়, যদিও সিদানের ক্ষেত্রে অতটা দরকার হয় না, কারণ ওর অ্যারো ডাইনামিক্সটাই ওরকম যে ওতে রিয়ার ওয়াইপারের কোনো প্রভিশনও থাকে না, দরকারও হয় না, কিন্তু ওগুলো যদি থাকে ভালো হয়। এছাড়া গাড়িতে একটা মিউজিক সিস্টেম থাকলে ভালো হয়,
আচ্ছা, আজকালকার দিনে প্রজেক্টার হেডল্যাম্প অনেকের বেশি দরকার হয়ে পড়ে, কারণ হ্যালোজেন হেডল্যাম্প কোয়াইট আউটডেটেড আজকের ডেটে। কিন্তু ঠিক আছে, প্রজেক্টার হেডল্যাম্প থাকলে যে ভিশনটা, যেটা রাত্রিবেলা নাইট ভিশনটা, সেটা বেটার হয়। সুতরাং অনেকে প্রজেক্টার হেডল্যাম্পকেও কনসিডার করে থাকে, ফগ ল্যাম্প কনসিডার করে থাকে। তো এগুলো ডিপেন্ড করছে যে আমার নাইট ড্রাইভিং যদি বেশি হয় সেটার জন্য এই লাইটগুলো দরকার হয়। অনেকে অটো ডিমিং হেডলাইটও কনসিডার করে থাকে, আচ্ছা, এবং অটো ওয়াইপার, হ্যাঁ, যদি বৃষ্টি শুরু হয় ওয়াইপারটা আপনি শুরু, কিন্তু সেগুলো এসেনশিয়াল এলিমেন্ট নয়। তবে এসেনশিয়াল এলিমেন্টে আমি আরেকবার আসি, আমি সাবজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছি। রিয়ার ভেন্ট যে এসি আছে সেটা কিন্তু ডেফিনেটলি আজকের দিনে একটা এসেনশিয়াল এলিমেন্ট হয়ে দাঁড়াচ্ছে। অনেকে রিয়ার ভেন্ট এসি না থাকার জন্য গাড়ি বিক্রি করে নতুন গাড়ি যেটা কিনছে সেটাই রিয়ার ভেন্ট এসিটা থাকছে, যখন ফ্যামিলির সাথে বেরোচ্ছে পিছনের লোকের কমফোর্টটা কমফর্ট হচ্ছে না, তো সেই জন্য অনেকে নিচ্ছে, কনসিডার করছে। এবার কি হয়, ধরে নাও আমি গেলাম 8 লাখ টাকা বাজেট নিয়ে গেলাম বা 5 লাখ টাকা বাজেট নিয়ে গেলাম, যাওয়ার পরে গাড়ির শোরুমে আমাকে এমন এমন কিছু, প্রথম কথা হচ্ছে ওরা টপ মডেল দেখায়, টপ মডেল দেখিয়ে দেয় ওরা আমাকে এমন এমন কিছু ফিচার দেখালো, লাইক ধরে নাও দাদা এটা দেখুন, এটা হচ্ছে অ্যালয় হুইল। তো আজকের দিনে যে অ্যাডাসটাও দিচ্ছে গাড়ির মধ্যে, দেওয়ার চেষ্টা করে, এটা কি আমাদের ইন্ডিয়ান, মানে আমাদের কলকাতার রাস্তার জন্য কি অ্যাডাস ভালো? অ্যাডাস ইজ নট নেসেসারি রাইট নাও, কারণ ইন্ডিয়ান রোডস তো ঠিক আছে, অনেক বড় বড় রোড হচ্ছে এখন, অনেক বড় বড় এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে ওই ওই ইন্ট্রুশনগুলো থেকে যাচ্ছে। মানে কি, হঠাৎ করে যদি গরু এসে যায় রাস্তায়, তো অ্যাডাস আমি বলবো যে এই মুহূর্তে অত এসেনশিয়াল ফিচার নয় এই মুহূর্তে। তবে হ্যাঁ, ভবিষ্যতে যখন আরও এআই ড্রিভেন কার হয়ে যাবে, কিংবা আরও যখন ড্রাইভারলেস কার হয়ে যাবে, তখন ডেফিনেটলি অ্যাডাস লেভেল 2 লেভেল 3 এই জিনিসগুলো আস্তে আস্তে আসতে থাকবে, এবং অ্যাডাসটা ফিউচার আস্তে আস্তে আসতে থাকবে। কিন্তু আমি যদি বলি যে অনেকের মধ্যে একটা খুব মানে থাকে, যেটা গাড়ির শোরুমের লোকেরা বিক্রি করতে চায়, যে প্যানোরামিক সানরুফ। প্রথমে খালি দেখুন স্যার কি সুন্দর প্যানোরামিক সানরুফটা রয়েছে। এবার এটা কি নেসেসারি আছে, মানে নেসেসিটি এটা, মানে একটা গাড়ির মধ্যে প্যানোরামিক সানরুফ, হ্যাঁ, এর অ্যাডভান্টেজ তো আছে কিছু। কীরকম? যেমন ধরুন, প্যানোরামিক সানরুফটা যদি আমি যে দুটো পার্ট তো থাকে, একটা গ্লাস পার্ট থাকে আর ভেতরে একটা থিক পার্ট থেকে থাকে, তো সেই থিক পার্টটাকে যদি সরিয়ে দিই, তাহলে যে গ্লাসটা থাকছে সেটা দিয়ে আপনার দিনের আলো ঢুকছে। এবার দিনের আলো যখন ঢুকছে তখন ভেতরটা অনেক বেশি এয়ারি মনে হচ্ছে, আলোকিত মনে হচ্ছে। এবার সেই আলোকিত ব্যাপারটা থাকলে না, গাড়ি যখন চালাবেন, শুধু গাড়ি চালাবেন না, যে গাড়িতে বসবে সেও কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করবে। লং ড্রাইভের ক্ষেত্রে কিন্তু আপনার প্যানোরামিক সানরুফ যদি ওই গ্লাস পার্টটা চাপা দিয়ে আলোটা ভেতর দিকে ঢোকানো হয়, তাহলে ডেফিনেটলি প্যানোরামিক সানরুফের একটা সুবিধে আছে। কিন্তু অসুবিধে প্রচুর আছে বলতে, যে একটা প্যানোরামিক সানরুফ ধরুন ঠিক করে কাজ করছে না, মানে প্যানোরামিক সানরুফটা ধরুন ওই যে বিডিংগুলো আছে সেই বিডিংগুলো কয়েক বছর বাদে খারাপ হয়ে গেছে, তো ওটার পেছনে একটা মানে হেফটি খরচা আছে আপনার ওটা রিপেয়ার করার জন্যে। এছাড়া আপনার গাড়ি তাড়াতাড়ি গরম হয়ে যাবে যদি প্যানোরামিক সানরুফ, যদি গ্লাস পার্টটা খোলা, মানে খুলে রাখেন বা বন্ধ করে রাখেন, গ্লাস দিয়ে তো বেশি তাপ ভেতরে ঢুকবেন, তো গাড়ি তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এবং গাড়ি তাড়াতাড়ি গরম হয়ে গেলে ডেফিনেটলি আপনার এসিটা অনেক বেশি ঠান্ডা করতে সময় নেবে, তখন আপনার মাইলেজ কমে যাবে। আবার এটাও ঠিক যে গাড়ি যখন গরম থাকবে তখন আপনি যদি সানরুফটা খুলে দেন, তাহলে হয়তো গরম বাতাসটা তাড়াতাড়ি ওপর দিকে উঠে গিয়ে বেরিয়ে যাবে। তো এই সমস্ত সুবিধে অসুবিধেগুলো আছে, ইটস এ ডিবেটেবল পার্ট এবং ডিবেটেবল ইস্যুও বটে। সুতরাং প্যানোরামিক সানরুফের দুটোই আছে, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তবে শুধুমাত্র যদি মনে করেন যে আমার ছেলে কিংবা আমার মেয়ে যদি প্যানোরামিক সানরুফটা খুলে বাইরে গিয়ে দাঁড়ায়, তাহলে সেটার জন্য অন্তত গাড়িটাকে কনসিডার করা উচিত না, কারণ সেটা একবারই অনেক মিসহ্যাপ ঘটেওছে এটা নিয়ে আগে, এবং সেফটিটা অনেকটা রিডিউস হয়ে যায়, সেফটিটা কম্প্রোমাইজ হয়ে যায় প্যানোরামিক সানরুফ খুলে যদি কেউ উঠে দাঁড়িয়ে ঘোরাফেরা করে। দাদা আজকের দিনে এসইউভি নাকি সেডান, ইন্ডিয়ান রাস্তার জন্য কোনটা বেস্ট? আমি তো এখনও সিদানই চালাচ্ছি, মানে আমার 8-9 বছর হয়ে গেল, এখনও আমি টয়োটা ইটিওস গাড়ি চালাচ্ছি, যেটা ফুল ফ্লেজ সিদান, সাব 4 মিটার সিদানও নয়, এবং সেটা ডিজেলে চলে। আরও বড় কথা হচ্ছে যে দিল্লি রাস্তায় চালাচ্ছি একটা সিদান গাড়ি যেটা ডিজেল, এবং 10 বছর হয়ে গেলে সেটাকেও আমায় কলকাতা আনতে হবে, কারণ ওখানে তো এইসব ডিজেল নিয়ে লাফড়া আছেই আর কি, যে 10 বছরের পরে ডিজেল গাড়ি চালানো যাবে না। কিন্তু আমাকে যদি পার্সোনালি আপনি জিজ্ঞেস করেন যে এসইউভি না সিদান, তাহলে আই উইল ডেফিনেটলি গো ফর সিদান। হ্যাঁ, কারণ সিদানের একটা এরোডাইনামিক্স যেটা আছে, সেই এরোডাইনামিক্সটা আপনি গাড়ি চালাতে চালাতে এনজয় করবেন।
এবং গাড়ির যে হাই স্পিড স্টেবিলিটি, সেই স্টেবিলিটিটাও খুব ভালো একটা সিদান গাড়ির ক্ষেত্রে, এবং কমফর্টও বেশি, কারণ পেছন সিটে বসলে আপনি বুঝতে পারবেন যে কমফর্টটা অনেক বেশি, এবং ড্রাইভিং করার সময় আপনি বুঝতে পারবেন যে অ্যাঙ্গুলার কাটগুলো হাই রোডে যখন আপনি চালাচ্ছেন সেটা অনেক বেটার হচ্ছে। কিন্তু এবার কথা হচ্ছে যে একটা ট্রেন্ড তো হয় যে এসইউভি একটা ট্রেন্ড হয়, তো আমাদের অনেকেই দেখে থাকেন যে নেতা মন্ত্রী যারা আছে তারা একটা ফরচুনার গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, কিংবা একটা বড় টাইপের ঢাউস এসইউভি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। তো ন্যাচারালি মানুষের মধ্যেও সেই জিনিসটা থাকে, এটা কিন্তু খুব পার্সেন্টেজ কম। তো ন্যাচারালি মানুষের মনে হয় যে আমি যদি একটা এসইউভি গাড়ি কিনি তাহলে কেমন হয়। ন্যাচারালি এটাও মনে হয় যে এসইউভি গাড়ি কিনলে আমারও একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে, কারণ আমি অনেকটা ওপর দিকে বসি, ডেফিনেটলি কাজ করে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আজকের দিনে যে সমস্ত রাস্তাগুলো হয়েছে, রাস্তা ডেফিনেটলি ভালো হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু কোনো কোনো জায়গায় রাস্তা এমন সিচুয়েশান হয়ে আছে যেখানে ভাঙাচোরা রাস্তা, গর্ত আছে, সেই জায়গাটা হয়তো অনেক দিন ধরে কাজ করেনি, গ্রামের রাস্তা, সেই জায়গায় কিন্তু এসইউভি আপনাকে একটা রাখতেই হবে। ইনফ্যাক্ট শহরের মধ্যেও এমন এমন বড় বড় বাম্পার আছে যে জায়গায় এসইউভি হয়তো অনায়াসে আপনার ক্রস করে যেতে পারে। সেখানে সিদানকে আপনাকে যখন পাস করতে হবে তখন এরকমভাবে একটু কোনা করে পাস করতে হবে, একটু এরকমভাবে পাস করতে হবে। পেছনে বন্ধুটা যে আছে সে বলছে কী হয়েছে, এটা এরকমভাবে চলছে কেন, না ওই আর কি, সবাই বসে আছে, এসইউভি তো নয়, সিদান গাড়ি পেছনটা তলাটা থেকে যেতে পারে। তো সেই জন্যে এসইউভির থেকে মানে সিদানের থেকে এসইউভিকে ডেফিনেটলি লোকে বেশি প্রেফারেন্স দিয়ে থাকে। মেইনলি হচ্ছে অফ রোডিংয়ের জন্য লোকজন আজকাল, হ্যাঁ, লোকজন আজকাল দেখুন করোনা পরবর্তী যুগে না, লোকজন এখন হাই রোড ট্যুর মানে লং ড্রাইভ, হাই রোড বলা ভুল হলো, লং ড্রাইভে বেশি যাচ্ছে। কারণ লোকে বুঝে গেছে যে আমার কাছে টাকা যতক্ষণ আছে আমি লাইফটাকে এনজয় করে নিই, এরকম একটা ব্যাপার। কারণ করোনা তো দেখে এসছে যে হঠাৎ করে আজ আছে সে কাল নেই। তো সেই জিনিসটা লোকের মধ্যে কাজ করেছে, এবং লোকে গাড়ি চালাতেও শিখেছে অনেক বেশি, গাড়ি নিয়ে রোড ট্রিপেও বেরোচ্ছে অনেক বেশি। তো এবার যখন রোড ট্রিপে বেরোচ্ছে তখন ভাবছে যে আমি যখন রোড ট্রিপেই বেরোচ্ছি তখন পাহাড়ে যাবো না কেন। তো পাহাড়ে যখন যাচ্ছে তখন ভাবছে না আমার তো একটা এসইউভি হলে ভালো হয়, কারণ পাহাড়ে এবড়ো খেবড়ো রাস্তা, যদি তলা ঠেকে যায়, যদি গাড়ি বসে যায়, সিদান তো ডেফিনেটলি কমফোর্ট দেয়, কিন্তু এসইউভি ডেফিনেটলি আপনাকে প্রেফারেন্স বেশি দেবে যখন আপনি পাহাড়ি রাস্তা, ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাবেন। তো সেই জন্য এসইউভি সেল বছরের পর বছর যত দিন যেতে থাকছে তত সিদানের সেল কমছে, এবং এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। তো এসইউভি সেল বেড়েছে, হ্যাচব্যাকের সেলও কমে গেছে অনেক, এসইউভি এখন রাজ করছে। প্রথম কথা হচ্ছে তুমি আমাকে তুমি করেই বলো, কারণ আমি তোমার থেকে অনেকটাই ছোট বয়সে। ওটা আমার হয়ে যাবে, মানে আমি এখন বলছি আপনি করে, এবার তুমি হয়ে যাবে, ঠিক আছে, তুমিই বলবে এবার থেকে। এবার আমি যখন মানে গাড়ি কিনতে গিয়েছিলাম তখন একটা জিনিস আমি ফেস করেছি, সেটা অনেকেই বলছিল যে যেহেতু আমি গাড়ি চালাতে পারি না, তো আমার প্রথমে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে সেটা শেখা উচিত, তারপর একটা নতুন গাড়ি কেনা উচিত। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কি সাজেশন থাকবে অডিয়েন্সদের কাছে, যে আমাদের কি প্রথমে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়া উচিত নাকি একেবারেই নতুন গাড়ি নেওয়া উচিত? এই প্রশ্নটা খুব ট্রিকি প্রশ্ন, কিন্তু প্রশ্নটার উত্তর এরকমভাবে দেওয়া যেতে পারে। যদি আপনার বাড়িতে অনেকগুলো গাড়ি আপনি চড়েছেন, অনেক দিন ধরে গাড়ির সাথে আপনি ওয়েল ভার্সড আছেন, গাড়ি সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে, তাহলে আপনি ইউ শুড গো ফর সেকেন্ড হ্যান্ড কার। আপনি মানে একদম যেতেই পারেন, এবং সেখানে আপনার গাড়ির একটা প্রাইমারিলি একটা আইডিয়া হবে যে গাড়ি কেনার সময় আমার কোন কোন জিনিসগুলো দেখতে হবে। আমি যদি নতুন একখানা বায়ার হই, নতুন আমি গাড়ি কিনতে যাই, এবং আমি গাড়ি চালাতে জানি না, আপনি বলছেন ক্রাইটেরিয়া তো এরকম যে আমি গাড়ি চালাতে জানি না, গাড়ি কিনে শিখবো, তারপর আমি ওটাকে ইউজ করবো ছেঁচে কুটে, তারপর আমি একটা ফার্স্ট হ্যান্ড কিনবো, সেখানে খরচাটা বেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমার সব জিনিসটা ফুল প্রুফ হয়ে যাচ্ছে, এটা মনে হচ্ছে, কিন্তু আদপে তাই নয়। আমার মনে হয় যদি কেউ গাড়ি সম্পর্কে কিছু না জেনে থাকে এবং গাড়ি শিখবে ভেবে থাকে গাড়িটা কেনার পর, তাহলে তার ফার্স্ট হ্যান্ড গাড়ি কেনা উচিত, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা উচিত না। কারণ সেকেন্ড হ্যান্ড গাড়িতে মাল্টিপল প্রবলেম থাকে। আমি বলছি না সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা মানে আজকে দেখছেন তারা হয়তো আমাকে প্রচুর গালাগাল পারবেন, কিন্তু আমি সত্যি কথা বলতে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন কিনবেন তখন অনেক জিনিস চেঞ্জ হয়ে যেতে পারে। একটা ছোট ব্রেক প্যাডটা ধরুন কোম্পানি থেকে যে ব্রেক প্যাডটা লাগানো হয়, সেই ব্রেক প্যাডটা যখন সেকেন্ড হ্যান্ড ডিলার মানে বেচছে আপনাকে, সে হয়তো ব্রেক প্যাড একটা লোকালি লাগিয়ে দিয়েছে। পেছনে যে বনেটের লকটা হয়, সেই লকটা হয়তো কোম্পানি ফিটেড বনেটের লকই নয়, সেটা একটা আলাদা চাবি হলো একটা বনেটের লক লাগিয়ে দিয়েছে। ইঞ্জিনে হয়তো অতটা কিছু চেঞ্জ করতে পারবে না, কিন্তু কীরকমভাবে ইউজ হয়েছে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি যখন কিনতে যাচ্ছেন তখন যে সার্ভিস হিস্ট্রি আছে সেটা আপনি দেখে নিচ্ছেন, গাড়ি ইন্স্যুরেন্সের পেপার দেখে নিচ্ছেন যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, কিন্তু সেটা বাদ দিয়েও বিনা ইন্স্যুরেন্সে অনেক গাড়ি সারানো হয়ে যায়। গাড়ির সমস্ত জিনিস চেঞ্জ হতে পারে,
যেখানে খালি ভিন নাম্বারটা লেখা আছে সেটা বাদ দিয়ে গাড়ির পুরো খোলনচাটা চেঞ্জ হতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়িতে, ইউ নেভার নো। এবং যে এত ভালো কাজ করেছে, মানে সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে যে মিস্ত্রি আছে কিংবা যে কাজ করেছে রিপেয়ারার, সে এত ভালো কাজ করেছে আপনি হয়তো বুঝতেও পারবেন না যে কী কাজ হয়েছে। কিন্তু যে জিনিসটা কাজ হয়েছে সেটা ভালো জিনিস দিয়ে করতেও পারে, আবার খারাপ জিনিস দিয়েও সে রিপ্লেস করতে পারে। সুতরাং ওখানে আপনার একটা চান্স থেকেই যায় আপনার ডিসিভ হয়ে যাওয়ার। সেই জন্য আমি সবসময় যারা প্রথম গাড়ি কিনতে যাচ্ছে তাদেরকে আমি সবসময় সাজেস্ট করবো যে নতুন গাড়ি কেনা হোক। অনেকেই আজকালকার দিনে দেখা যায় নতুন গাড়ি কেনার পরে সোজা নিয়ে যাচ্ছে একটা কার ডিটেলিং শপে, নিয়ে যাচ্ছে তাদের গাড়িটাকে এবং সেখানে গিয়ে পিপিএফ করাচ্ছে। কেউ সেরামিক কোটিং করাচ্ছে, কেউ অ্যান্টি রাস্ট কোটিং করাচ্ছে। এগুলোর কি দরকার আছে আমাদের এই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের, যদি আমি রিজনের কথা বলি? গাড়ির দাম কত? 10 লাখ টাকা। 10 লাখ টাকা। 10 লাখ টাকার একটা গাড়িকে আপনি পিপিএফ করাতে যাচ্ছেন, মানে পেন্ট প্রোটেকশন ফিল্ম বলছে মনে হয়, তো পেন্ট প্রোটেকশন ফিল্ম করাতে যাচ্ছেন। ফিল্ম মানে কি, একটা প্লাস্টিকের একটা কোটেশন লাগাতে যাচ্ছেন গাড়ির ওপরে। গাড়ির ধরুন যে সামনে ফ্রন্ট বাম্পার আছে, রিয়ার বাম্পার আছে, সাইডে যে জায়গাগুলো আছে ওখানে পিপিএফ করলেন, গাড়ির মাথাতেও পিপিএফ করলেন। এবার সেই পিপিএফটা করতে 10 লাখ টাকার যদি গাড়ি হয় তাহলে তার রাফলি 80,000 থেকে 1 লাখ টাকার মতো, ইনফ্যাক্ট এটা বাড়তেও পারে, 1.5 লাখ টাকার মতো খরচা হয়ে যেতে পারে। ডিপেন্ডস অন দি পিপিএফ কোয়ালিটি, সেটার মানে ওটা কি বলে, থিকনেস কীরকম, সেই থিকনেসটার ওপর ডিপেন্ড করে যে পিপিএফের কত খরচা হবে। তো এবার আমি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে একটা গাড়িতে পিপিএফ করালাম। এবার ধরুন গাড়িটা টুকটাক ধাক্কা লাগছে, ঘষা খাচ্ছে, গ্যারেজ থেকে বার করতে গেলেন একটু ঘষা লেগে গেল, কিংবা কোনো একটা গাড়ি একটু ধাক্কা দিয়ে চলে গেল, ঘষে দিয়ে চলে গেল। এবার এই ঘষাটাকে প্রোটেক্ট করবে আপনার পিপিএফ। কী করবেন না, যেহেতু প্লাস্টিক ওটা থাকে, সেই প্লাস্টিকটার সাথে যখন প্লাস্টিকটা যেটা রঙের সাথে লেগে আছে গাড়ির কালারের সাথে, সেটা যখন আরেকটা গাড়ি এরকমভাবে ঘষে দিয়ে চলে যাচ্ছে, তখন ওই প্লাস্টিকটা কী করছে, ওর যে ওয়েটটা, এই যে ধাক্কা লাগছে সেইটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে প্লাস্টিক। যেমন এই মোবাইলের পেছন দিকে কাভার থাকে, প্লাস্টিক কাভার থাকে, সে কী করে, কোনো জিনিসে ধাক্কা লাগলে ও ওই ওয়েটটাকে ডিস্ট্রিবিউশন করে দেয়, তো সেই জন্য মোবাইলে হিটটা হয় না। তো সেই রকমই পিপিএফটা অনেকটা সেরকমই। তো গাড়িটা ড্যামেজ হয় না, গাড়িতে কোনো স্ক্র্যাচ পড়ে না, পিপিএফ আপনাকে বাঁচিয়ে দিল, গাড়িটাকে রংটা বাঁচিয়ে দিল। এবার গাড়িতে ধরুন সিভিয়ার একটা ড্যামেজ হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাম্পারটা পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে পড়েছে এবং দেয়ার ইজ এ রিকোয়ারমেন্ট টু রিপ্লেস দ্য বাম্পার। ঠিক আছে, আমার জিরো ডেপ্রিসিয়েশন করা আছে, কি বলে ওটাকে, জিরো ডেপ্রিসিয়েশন, তারপর রিটার্ন টু ইনভয়েস করা আছে। হ্যাঁ, তো এই সব করে টোরে আমি ফ্রিতে, প্রায় অলমোস্ট ফ্রিতে 1000 টাকা দিয়ে আমি গাড়ির বাম্পারটা চেঞ্জ করে নিলাম। তো সেই নতুন বাম্পারে তো আপনার পিপিএফ করা নেই না, এবার সেটা এবার পিপিএফ করাতে যাবেন। পিপিএফ করাতে গেলে এবার 1500 টাকা, মানে 15,000 টাকার মতো আপনার খরচা হয়ে যাবে একটা, যদি ফ্রন্ট বাম্পারে পিপিএফ করান। ঠিক আছে, এবার সেই পিপিএফটা করাবার পরে একটা অদ্ভুত জিনিস, আপনি যদি আগের পিপিএফটা সস্তায় করে থাকেন এবং গাড়ি ধরুন আপনার 1.5-2 বছর চলেছে, তারপরেই আপনি বাম্পারটা ড্যামেজ হওয়ার পর পিপিএফটা করছেন বাম্পার চেঞ্জ করে, তাহলে কিন্তু একটা ডিসকালার এফেক্ট পাবেন। মানে পুরনো যে পিপিএফটা ম্যাচ করবে না, হ্যাঁ, যে পুরনো পিপিএফটা আছে সেটা তো রয়ে গেছে, সেটা এবার একটু ইয়েলোইশ হয়ে গেছে। এবার যখন নতুন পিপিএফটা লাগাচ্ছেন সেটা অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে বাম্পারে, তো এই একটা মিসম্যাচ তো হবেই। হ্যাঁ, এবার সেকেন্ড হচ্ছে যে আপনার গ্রাফিন কোটিং যেটা বলছেন, গ্রাফিন কোটিং কিছুই না, একটা সিলিকা একটা জিনিস থাকে, মানে কাঁচের গুঁড়ো সোজা কথায়, ওই কাঁচের গুঁড়োর সাথে কিছু একটা লিকুইড মেশানো হয়। সেই লিকুইডটা আমার এখন মাথায় আসছে না, তো সেই লিকুইডটাকে মিশিয়ে ওই গ্রাফিন কোটিংটা করা হচ্ছে গাড়ির ওপর, এবং সেটা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে, যেখানে সেখানে রাস্তার ধারে তিরপল টাঙিয়ে করে দিলেও সেরকম হবে না, একটা ঘর থাকবে যেখানে কোনো ধুলো ঢুকবে না, হ্যাঁ ডেফিনেটলি ডাস্ট থাকবে না, এবং সেইখানে ওই গ্রাফিন কোটিংটা করা হয়। তো গ্রাফিন কোটিংটা করার পরে ওটাকে শুকোনোর ব্যবস্থাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে শুকোনোটাও হবে ওখানে হিট ট্রিটমেন্ট করে শুকোনো হবে, এরম নয় যে রোদে রেখে দিলাম শুকিয়ে গেল, কারণ রোদে রেখে দিয়ে যেই শুকোতে যাবে তখন ওটা ময়েশ্চার কিংবা যাই বলুন ধুলো ধরে ফেলবে, সুতরাং গ্রাফিন কোটিং পুরো মানে একদম ভেস্তে যাবে, সুতরাং ওটা কন্ট্রোল টেম্পারেচার বেশি করে গ্রাফিন কোটিং করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে গাড়িটা কিন্তু আপনার গ্রাফিন কোটিং আপনি করাতে পারেন, কিন্তু ডেফিনেটলি ওটা দেখা দরকার যে কোন এনভায়রনমেন্টে, কোন দোকানে এই গ্রাফিন কোটিংটা করা হচ্ছে এবং কী এনভায়রনমেন্টে করা হচ্ছে, সেটা খুব জরুরি।
গ্রাফিন কোটিংটা। এটা কি পিপিএফ এর জন্য প্রযোজ্য নয়? না, পিপিএফে তো একটা প্লাস্টিক জাস্ট একটা মেরে দিচ্ছে, কোটিং মানে প্লাস্টিক লাগিয়ে দিচ্ছে সোজা কথায়। আমি এক জায়গায় কথা বলেছিলাম গাড়ি কেনার পরে আমি পিপিএফ করাবো, তো তাদের যে শপটা সেটা হচ্ছে রাস্তার ধারেই, সবসময় ওখান থেকে গাড়ি যাচ্ছে, ধুলোবালি আসছে, ওরা বলছে ওখানেই বসে পিপিএফটা করাবে। এবার যখন পিপিএফটা করাবে তখন তো কিছু ধুলোবালি ঢুকে যাওয়ার চান্স থাকে। ডেফিনেটলি ঢুকে যাবে, এবং সেখানেও একটা পিপিএফ, যদি পিপিএফটাও কন্ট্রোলড এনভায়রনমেন্টেই করা উচিত। আর আরেকটা হয় যেটা হচ্ছে সেরামিক কোটিং। এবার সেরামিক কোটিংয়েও এরকম গ্রাফিন টাইপেরই জিনিসপত্র দিয়ে করা হয়, এবং সেটা ওই রকম কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে করা হয়। তো আমি এটা জাস্ট আমার পিপিএফটাকে নিয়ে কনসার্ন রয়েছে, গ্রাফিন কোটিং কিংবা এই যে সেরামিক কোটিং এটা নিয়ে কনসার্ন নয়, কারণ ওতে তো ওভারঅল গাড়িটার লুকসটা বেটার হয়। কিন্তু ডেফিনেটলি আমাকে যদি জিজ্ঞেস করেন যে গাড়িতে পিপিএফ করানো উচিত কিনা, আমি 5-6 বছর, 7 বছর, 8 বছর গাড়িটাকে রেখে দেবো, যেরকম অরিজিনাল আছে সেরকমই রেখে দেবো। তারপরে আমার ধাক্কা টাক্কা খেয়েছে, জায়গায় জায়গায় ড্যামেজ হয়েছে, রং চটে গেছে, তো আমি পুরো গাড়ির মানে রং করিয়ে নেবো। এবং একটা গাড়িতে ধরুন 15-16খানা পার্টস থাকে রং করার জন্যে, তো সেই 15-16খানা পার্টস যদি খুলে নিয়ে আমি রং করিয়ে নিই, আমার হয়তো 50-60 হাজার টাকার মধ্যে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় যে পিপিএফ না করিয়ে গাড়ি যদি পুরো রং করিয়ে নেওয়া যায়, আমি বেশি বেনিফিটেড হব। হ্যাঁ, পিপিএফ কখন করানো হয়? পিপিএফ ধরুন আপনি একটা 1-1.5 কোটি টাকার গাড়ি কিনেছেন, কিংবা 60-70 লাখ টাকার গাড়ি কিনেছেন। একটা মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ির পেছনে কেন মার্সিডিজ বেঞ্জ এত 5-6 বছর বাদে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ভালো পাওয়া যায়? কারণ তার মেনটেন্যান্স কস্টটা প্রচুর বেড়ে যায়, এবং যার মেনটেন্যান্স কস্ট বেড়ে গেছে তার তো রঙের খরচাটাও বেড়ে যাবে। সব জিনিসটা মানে তার সব কিছুই এক্সপেন্সিভ, কারণ রঙের কোয়ালিটি সেরকম। তো সেখানে পিপিএফ করার দরকার আছে। কিন্তু যেখানে আপনি দেখছেন যে আমার গাড়ি 10-15 লাখ, ইনফ্যাক্ট আমি তো বলবো 20-25 লাখের দামেরও যদি গাড়ি হয়, পিপিএফ করানোর দরকার নেই, ন্যাচারাল রাখা উচিত। কারণ পিপিএফ করাতে যে খরচটা হয় সেই খরচে আমি 2-3 বার রং করে নিতে পারবো। 2-3 বার রং হয়ে যাবে। দাদা, আজকের দিনে গাড়ি কিনতে গেলে আমাদের সামনে দুটো অপশান থাকে, একটা হচ্ছে টার্বোচার্জড ইঞ্জিন আর একটা হচ্ছে ন্যাচারাল অ্যাসপিরেটেড ইঞ্জিন। কোনটা বেটার এবং কোনটায় বেশি মাইলেজ পাওয়া যায়, কোনটা চালিয়ে বেশি ফান টু ড্রাইভ? ডিপেন্ড করছে। হ্যাঁ, ফান টু ড্রাইভ যদি বলি, এক কথায় উত্তর হচ্ছে টার্বোচার্জ ইঞ্জিন, ফান টু ড্রাইভ। কারণ আপনি না, তুমি না, তো কারণ তুমি যদি বড় রাস্তায় চালাও, হ্যাঁ, বাম্পার টু বাম্পার ট্রাফিক নয়, হাই রোডে বেশি চলছে, লং ড্রাইভে বেশি যাচ্ছে, তাহলে টার্বোচার্জ ইঞ্জিন ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ। কারণ তুমি যে পাঞ্চটা পাবে, সেই পাঞ্চটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনে পাবে না, কারণ তাতে তো টার্বোচার্জারই নেই। যখন এক্সস্টে দিয়ে হাওয়াটা বেরোচ্ছে, সেই হাওয়াটা গিয়ে টার্বোটাকে ঘোরাচ্ছে না, টার্বোচার্জারটাকে ঘোরাচ্ছে না। এবং ইঞ্জিনের মধ্যে ইনটেক যখন স্ট্রোক হচ্ছে, তার মধ্যে তো তেলও যায়, মানে অয়েলও যায়, এবং তার সাথে হাওয়াও যায়। তো এই এয়ারটা টার্বোচার্জ প্রোভাইড করছে এবং বাইরে থেকেও ঢুকছে। সুতরাং ডেফিনেটলি টার্বোচার্জার ইঞ্জিনে তুমি ফান টু ড্রাইভ পাবেই, কারণ ওতে সার্টেন একটা অ্যাক্সেলারেশন, একটা সার্টেন আরপিএম পেরোনোর পরে তুমি পাবেই। এবার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনটা কোথায় ইউজ হয়? ধরো তুমি শহরের রাস্তায় চালাচ্ছ, কলকাতার রাস্তায়, দিল্লির রাস্তায়, যে কোনো মেট্রো কসমোপলিটন সিটি বা মেট্রো সিটিতে যেখানে চালাচ্ছ, সেসব ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনটাই বেস্ট, কারণ ওটা লিনিয়ার অ্যাক্সেলারেশন দেয়। টার্বোচার্জার সবসময় তোমার সিটির রাস্তায়, যদি ভিড়ের রাস্তায় চালাও, তাহলে একটা টার্বো ল্যাগ তো হবেই। এবং ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন ইজ মোর দ্যান এফিসিয়েন্ট, মানে মোর দ্যান সাফিসিয়েন্ট বলবো। টার্বোচার্জার ইঞ্জিন ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট ফর ইউ। এবার তুমি যেহেতু দিল্লিতে থাকো, দিল্লিতে করলবাগ তো ভীষণ ফেমাস, ওখানে যে কোনো বেস মডেলের গাড়িকে আপগ্রেড করে একেবারে পুরো টপ মডেল করে দিচ্ছে। এবং অনেকের মধ্যে এই ধারণাটা থাকে যে আমি একটা বেস মডেল গাড়ি কিনবো, কারণ টপ মডেল এবং বেস মডেলের মধ্যে 7 থেকে 8 লাখ টাকার মতো ডিফারেন্সেস থাকে বেসিক্যালি। তো আমার কি একটা বেস মডেল গাড়ি নিয়ে সেটাকে আপগ্রেড করে টপ মডেলে যাওয়া উচিত, নাকি টপ মডেলটা চুজ করা বেশি মানে ওয়াইজ ডিসিশন হবে? একটা মানুষ ধরো বেস মডেল কিনতেই পারে, কিন্তু বেস মডেলের মধ্যে যে জিনিসটা থাকবে না সেটা হচ্ছে সাউন্ড সিস্টেম হয়তো থাকবে না, ইনফোটেনমেন্ট সিস্টেম তো বাদই দাও, মিউজিক সিস্টেমই অনেক সময় থাকবে না, হয়তো লাইট যেটা থাকবে সেই লাইটটা হয়তো হ্যালোজেন লাইট লাগানো আছে, রিফ্লেক্টার টাইপ হ্যালোজেন লাইট। এবার সে ধরো সেগুলো ভাবলো যে আমি কেনার পরে সেগুলোকে আপগ্রেড করব। আমি শোরুম থেকেও আপগ্রেড করাতে পারি, আবার আমি কোথাও একটা গিয়ে, এই যে করলবাগ তুমি বললে, কিংবা এখানে অনেক জায়গা আছে, সেই সমস্ত জায়গায় গিয়ে আপগ্রেড করালাম। নতুন গাড়ি, গাড়িটার ওয়ারেন্টি আছে, গাড়িটার ইন্স্যুরেন্স করিয়েছো। এবার সেই গাড়িটা যেই তুমি আপগ্রেড করালে না, যেই তুমি একটা নতুন লাইট লাগালে, সে তখনই কিন্তু তোমার ওয়ারেন্টিটা ভায়োলেট হবে। ভায়োলেট কোন ক্ষেত্রে হবে? যখন মানে ওয়ারেন্টিটা এমনি ভায়োলেট হবে না,
অ্যাজ ইট ইজ থাকবে, তুমি একটা মিউজিক সিস্টেম লাগিয়েছো, ওয়ারেন্টি কেন ভায়োলেট হতে যাবে? কিন্তু যখন ওই জিনিসগুলো বাইরে থেকে লাগাবার পরে গাড়িতে কোনো সমস্যা এলো, কোনো সমস্যা এলো, ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক জাতীয় কোনো একটা সমস্যা এলো, তখন ওয়ারান্টিওয়ালা মানে কার কোম্পানি প্রথমে ওটা ধরবে যে কি বাইরে থেকে লাগিয়েছো, আচ্ছা এই জিনিসটা লাগিয়েছো, এটার জন্য তোমার ওই জিনিসটা খারাপ হয়েছে। ওই জিনিসটার সাথে হয়তো এটা সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু এটাই বলে দেবে মিউজিক সিস্টেমটা লাগিয়েছো, তুমি তার কাট করেছো কিংবা কিছু একটা কাপলিং করেছো, সেটার জন্য তোমার ওই জিনিসটা খারাপ হয়েছে। আমি এরকম জানি যে একটা কোম্পানি আর কি, যে কোম্পানিটা নাম নিচ্ছি না, সে রিয়ার পার্কিং ক্যামেরা লাগিয়েছিল গাড়িতে। রিয়ার পার্কিং ক্যামেরার জন্যে, এবং সেটা শোরুম থেকে লাগিয়েছে, ডিলার্স পয়েন্ট থেকে যখন গাড়িটা কিনছে। রিয়ার পার্কিং ক্যামেরার জন্য একটা অন্য জিনিস ড্যামেজ হয়েছে, কোম্পানি বলে দিয়েছে আপনি তো রিয়ার পার্কিং ক্যামেরা লাগিয়েছেন, তো সেইটার জন্য আপনার গোটা গাড়িটা ড্যামেজ হয়েছে, সুতরাং ওয়ারেন্টি ভয়েড। তো তখন সে বলছে আমি তো যে রিয়ার পার্কিং ক্যামেরাটা আছে সেটা তো আমি শোরুম থেকে লাগিয়েছি, আপনাদেরই জায়গা থেকে লাগিয়েছি। কোম্পানি সেখানে বলছে যে আপনি আমার থেকে লাগাননি, আপনি ডিলারের থেকে লাগিয়েছেন, ডিলার আপনাকে ওয়ারেন্টি দিয়েছে ওটার পেছনে, আমি ওয়ারেন্টি দিইনি, অ্যাজ এ কোম্পানি আমি ওয়ারেন্টি দিইনি, ডিলার ওয়ারেন্টি দিয়েছে। এবার ডিলার বলছে কি যে না আমার কী দোষ আছে, আপনি লাগাতে বলেছেন আমি লাগিয়ে দিয়েছি। এবার সেখানে কোর্ট কেস হয়ে গেছে, মানে বেসিক্যালি ওটা কোর্ট কেস হয়ে এখন কোর্টে ঝুলে আছে, তো সেই জায়গায় চলে আছে। সুতরাং বেস মডেল কিনে এই যে আপগ্রেডেশনের কনসেপ্টটা না, এটা আমার মনে হয় না এনকারেজ করাই উচিত কাউকে। এবার তুমি যদি পরবর্তীকালে কোনো একটা পার্টস লাগাও গাড়িতে, তাহলে সেটা ইন্স্যুরেন্স কাভারে অ্যাটলিস্ট নিয়ে নেওয়ার চেষ্টা করো। ওয়ারেন্টি হয়তো পেলে না, ইন্স্যুরেন্স কাভারেজটা নেওয়ার চেষ্টা করো। মানে পরের বার ধরো ইন্স্যুরেন্স তুমি রিনিউ করতে গেলে তখন একটা পার্টস লাগিয়েছো, তখন বলে দিলে যে আমি ইন্স্যুরেন্সে এই পার্টটাকেও ঢুকিয়ে দাও, এই জিনিসটা আমি এইবারে গাড়ি কেনার পরে এটা লাগিয়েছি, তো ইন্স্যুরেন্সে ওটা কাভারেজ হয়ে যাবে, অ্যাটলিস্ট ইন্স্যুরেন্সে কাভারেজ হবে। ওয়ারেন্টিটা ভয়েড হওয়ার এভরি পসিবিলিটি তো থেকেই যাচ্ছে, যদি গাড়ি খারাপ হয় তখন ধরতে পারে। রিসেন্টলি একটা জিনিস হয়েছিল, কলকাতায় তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল মাঝখানে, এবং অনেক গাড়ি দেখেছি ভিতরে জল ঢুকে গেছে, ইঞ্জিন খারাপ হয়ে গেছে। এই ইঞ্জিনটা তো গাড়ির বলতে গেলে হৃৎপিণ্ড, হার্ট। ইঞ্জিনটাকে প্রোটেক্ট করব এরকমভাবে কি কি মানে ইন্স্যুরেন্স আমার নেওয়া উচিত, যেটা আমার গাড়ি কেনার সময় তার মধ্যে ইনক্লুড করা উচিত? ইঞ্জিন প্রোটেক্ট আছে তো, জলে ডুবে গেলে ইঞ্জিন প্রোটেক্ট আছে, সেরকম ইন্স্যুরেন্সে একটা কাভার আছে। ইন্স্যুরেন্স করাবার সময় ওটা র্যাট বাইট প্রোটেকশান, ইন্স্যুরেন্সে গাড়িতে যদি জল ঢুকে যায় তাহলে ইঞ্জিনের প্রোটেকশান, এরকম একটা সিচুয়েশান আমার ঠিক মনে পড়ছে না, এরকম একটা ব্যাপার আছে মনে হয়, যে গাড়িটায় যদি জলে ডুবে যায় এবং ইঞ্জিনটা তাতে যদি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বলে মনে হয় ওনারের, তাহলে মানে হি শুড নট স্টার্ট দি ইঞ্জিন স্টার্ট করলে কিন্তু ইন্স্যুরেন্সটা ভয়েড হতে পারে। মানে আমার ঠিক মনে পড়ছে না, এরকম টাইপেরই কিছু একটা হবে। তবে ইঞ্জিন প্রোটেক্ট তো আছেই, জলে ডুবে গেলে এই জিনিসটা আছে। র্যাট প্রোটেকশান আছে, টায়ার প্রোটেকশান আছে, আমার তো টায়ার প্রোটেকশানও আছে, মানে ছিল, এখন আর নেই, কিন্তু এইসব জিনিসগুলো আমি করিয়ে রাখতাম। এবার আরেকটা জিনিস দেখতে পাই আমরা, গাড়ি যখন কোম্পানি সেল করছে তখন একটা মাইলেজ ক্লেম করছে, লাইক 20 কিলোমিটার, 22 কিলোমিটার, কিন্তু যখন আমরা রিয়েল লাইফে গাড়িটা চালাচ্ছি সেই মাইলেজটা আমরা 14-15 গিয়ে ঠেকছে। এটার কারণ কি, এবং কি করে আমরা গাড়ির মাইলেজটাকে বাড়াতে পারবো? গাড়ির মাইলেজ বাড়ানোটা তো একটা অন্য ইস্যু, সেপারেট ইস্যু, কিন্তু এআই যে মাইলেজটা দিয়ে থাকে, যেটা কোম্পানিও আপনাকে ফ্ল্যাশ করে যে আমার গাড়িটা যদি কেনেন তাহলে 21 কিলোমিটার পার লিটার মাইলেজ দিচ্ছে, কিন্তু যখন রিয়েল ওয়ার্ল্ডে গাড়িটাকে চালানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে 14-15 মাইলেজ দিচ্ছে, ইভেন নট 14-15, সিটির রাস্তায় হয়তো 12-13 দিচ্ছে। শহর থেকে বেরিয়ে যখন হাই রোডে যাচ্ছে তখন সেটা হয়তো 17-18 পাচ্ছে, কিন্তু 21 হয়তো রিচ করতে পারছে না। হ্যাঁ, হয়তো 21 রিচও করতে পারছে, কিন্তু সেটা আইডিয়াল কন্ডিশনে। এর কারণটাই হচ্ছে যে এআই যে মাইলেজটা, সেটা কিন্তু একটা ক্লোজড কন্ডিশনে ডায়নামোমিটার টেস্ট বলে, ওই ডায়নামোমিটার টেস্ট করা হচ্ছে। মানে ওখানে একটা 31 কিলোমিটার পার আওয়ার একটা স্পিডে গাড়িটাকে চালানো হচ্ছে, নট 31 কিলোমিটার পার আওয়ার, অ্যাভারেজ 31 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়িটাকে চালানো হয়, এবং 10 মিনিট না কতক্ষণের একটা স্ট্রেচ থাকে। ম্যাক্সিমাম কিলোমিটার যেটা, সেটা 90 কিলোমিটার পার আওয়ার অবধি তুলতে পারবে, এবং সে রাস্তাও ওরকম এবড়ো খেবড়ো না, তো হাওয়ার যে এফেক্টগুলো গাড়ি চালাবার সময় হয় সেই এফেক্টটাও হয়তো অতটা রিয়েল থাকে না। তো সেই জন্যই গাড়িটা যখন চালানো হচ্ছে, এবং সেখানে এসিও অফ থাকে, সবথেকে বড় কথা এসি অফ থাকে, এবং গাড়িতে যে লোড, সেই লোডটাও কিন্তু সার্টেন অ্যামাউন্ট অবধি দেওয়া হয়, আমার মনে হয় দেওয়াই হয় না। তো সেই রকম ক্ষেত্রে গাড়িটার এআই মাইলেজ নেওয়া হচ্ছে, কিন্তু যখন গাড়িটা তুমি রিয়েল
রাস্তায় চালাচ্ছ তখন হয়তো 3-4 জন থাকছে গাড়িতে, হুম। ওয়েট বেড়ে যাচ্ছে গাড়ির, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কাঁচ দিয়ে হয়তো গরম হাওয়া ঢুকছে, মানে কাঁচটা লাগানো আছে, এসিও চলছে, কিন্তু গরমটা কাঁচ পেনিট্রেট করে ভেতরে ঢুকছে, সুতরাং এসিকে আরও বেশি ফুঁ দিতে হচ্ছে ঠান্ডা করার জন্য। তো সেই সমস্ত ক্ষেত্রে মাইলেজ ডেফিনেটলি ড্রপ করার একটা পসিবিলিটি চলে তো আসেই, এবং সেই জন্যই এআই মাইলেজের সাথে এটা কখনো মেলে না। মিললে খুব ভালো ব্যাপার, কিন্তু মেলে না জেনারেলি। আমি যদি বাড়াতে চাই গাড়ির মাইলেজ, সেক্ষেত্রে কি করতে পারি? তাহলে লিনিয়ার অ্যাক্সিলারেশন করতে হবে, যে অ্যাক্সিলারেট করছো সেটাকে আস্তে করে প্রেস করতে হবে, এবং যখন দেখছো যে দূরে একটা জায়গায় কোথাও একটা জ্যাম মতো হয়ে আছে যেখানে গাড়িটাকে থামাবার দরকার হবে, সেখানে তোমাকে ব্রেকটা অনেক আগে থেকে হালকা হালকা করে প্রেস করতে হবে, অ্যাক্সিলারেটরটা ছেড়ে দিতে হবে, গিয়ার যথারীতি নিউট্রাল না করে যে গিয়ারে চলবে সেই গিয়ারে রেখে দিতে হবে। তো এই জিনিসগুলো তোমায় করতে হবে। এছাড়া তোমার ধরো গাড়িতে যে গরমটা ঢুকছে সেই গরমটাকে যাতে প্রতিহত করা যায়, তাহলে একটা ব্ল্যাক স্ক্রিন ভেতর দিকে যেরকম পাওয়া যায় না রাস্তায়, ওই 30 টাকা দিয়ে 40 টাকা দিয়ে, সেরকম জিনিস লাগিয়ে রাখো রোদের মধ্যে, তাহলে গরমটা কম ঢুকবে, তো তোমার মাইলেজটা ডেফিনেটলি বেড়ে যাবে। কিন্তু এই ব্ল্যাক স্ক্রিন যেটা বললে, অনেকে উইন্ডশিল্ডে এক ধরনের পাতলা ফিল্ম লাগায়, ব্ল্যাক ফিল্ম, এটা কি লাগানো লিগ্যাল? ওটা ইলিগাল। ওটা মোটর ভেহিকলস অ্যাক্ট যদি একটু পড়ো তাহলে বলছে যে কত 70% অবধি ট্রান্সপারেন্ট রাখতে হবে, এরকম কিছু একটা বলছে। যে বাকি 20-30% অবধি তোমরা কাঁচটাকে একটু মানে অন্ধকার মতো করতে পারো, কিন্তু সেটা ফিল্ম দিয়ে নয়, কাঁচটা ওরকম হতে হবে। ওকে। হ্যাঁ, তো সেই জন্যে ব্যালেনোর কিছু টপ মডেলে আমার মনে আছে ওর যে ওরকম একটা গ্লাস আছে, ইউভি গ্লাস নাকি একটা বলে, সেই গ্লাসটা আছে যেটা দিয়ে সূর্যের যে রশ্মিটা সেটা অতটা ঢুকবে না, ইউভি প্রোটেকশন তো থাকবেই, সূর্যের রশ্মিটা অতটা ঢুকবে না। তো সেই সমস্ত গ্লাসগুলো ইউজ করা উচিত। ফিল্ম লাগালে আমি ফিল্ম তো পুরো ইলিগাল। আমাকে দিল্লি যেতে হয়েছে, দিল্লি আমার তো গাড়িতে ফিল্ম ছিল, মানে এখন বলে দিচ্ছি তাই, কিন্তু আমি যখন নয়ডা গেলাম, গাড়িটাকে পাঠালাম ট্রান্সপোর্টে, তখন নয়ডা থেকে আমাকে ফোন করলো যে স্যার আপনার গাড়িটায় এরকম ফিল্ম লাগানো আছে, ফিল্ম যতক্ষণ না আমি খুলছি ততক্ষণ গাড়ি আমি রাস্তায় বার করতে পারবো না, গ্রেটার নয়ডার রাস্তায় আমি যেই যাব ইউপি পুলিশ ধরবে এবং আমাকে 10,000 টাকা চালান কাটবে। তো সেই জন্য আমাকে সব ফিল্ম খোলাতে হয়েছে, পেছন দিকে সামনের দিকে সব ফিল্ম খুলিয়ে গাড়িটাকে, ও আমার যেখানে থাকতাম আর কি, আমি তো গ্রেটার নয়ডায় প্রথমে থাকতাম, এখন তো দিল্লিতে চলে এসেছি, তো যেখানে গেল সেখানে ফিল্ম ছাড়া গাড়িটাকে নিয়ে গেছিলো। নয়ডার দিকে কোনো গাড়িতে কোনো ফিল্ম নেই? কোনো ফিল্ম নেই, দিল্লিতেও নেই। সেক্ষেত্রে তো মানে সেই হিসাবে বলা যায় যে ওদিকের গাড়িতে মাইলেজও কম দেয়, কারণ যেহেতু সূর্যের হিটটা মানে ডেফিনেটলি সেটা তো হবেই, যদি ফিল্ম না থাকে, একটা স্কচিং হিট, মানে দিল্লির হিট তো মানে সহ্য করা যায় না, যেরকম ঠান্ডা সেরকম গরম। আমি যেখানে থাকি সেখানে একটা দিন ছিল 4 ডিগ্রি, হ্যাঁ, আর সেই জায়গাটাই যেদিন আসছি সেদিন ছিল 42 ডিগ্রি, মানে কতটা টেম্পারেচার ভেরিয়েশন হয়, অনেকটা মানে আনবিয়ারেবল। আজকের দিনে তো একটা জিনিস দেখা যায় যে কিছু কিছু 20 লাখ 25 লাখ টাকা দামের গাড়ি, তার যে চ্যাসিস রয়েছে সেই সেম চ্যাসিসের উপরে একটা 1 কোটি টাকা 2 কোটি টাকা দামের গাড়ি তার উপরে তৈরি হচ্ছে। তো এই ধরনের 20 থেকে 25 লাখ থেকে শুরু করে 1 থেকে 2 কোটি টাকা দামের গাড়ি ওই সেম চ্যাসিসের উপরে আমি নিচ্ছি, এটা কি শুধুমাত্র ওই ব্র্যান্ডিংয়ের জন্য নিচ্ছে, নাকি নাকি লাক্সারি গাড়ি বলে মানে একটা আলাদাই ফিল সেটা দেয়? তো মনে হয় না অতটা ভেরিয়েশন হয়, কিন্তু ডেফিনেটলি একটা ইউনিফর্ম প্ল্যাটফর্ম করার চেষ্টা করা হয়। আজকালকার দিনে তো আরও বেশি করে করা হচ্ছে, যেখানে ইভি গাড়ি তো এখন এমনভাবে আস্তে আস্তে তো সেল বাড়ছে ইভি গাড়ির, এবং ইভি গাড়ির ওপর গভর্নমেন্ট থেকেও জোর দিচ্ছে। তো এমন একটা স্ট্রাকচার, এমন একটা প্ল্যাটফর্ম বানানোর দরকার হয়ে পড়ছে যেখানে ইভি গাড়িও যেরকম চলবে, ইভিও যেখানে মানে সেট আপ করা যাবে, যেখানে আইস ভার্সনের গাড়িও সেট আপ করা যাবে। সুতরাং এটা আর কিছুই না, কস্ট এফেক্টিভনেস, কস্ট কাটিং বলবো না, কস্ট এফেক্টিভনেস ব্যাপারটা তো থাকবেই। মানে আমি যতটা সিমিলার প্ল্যাটফর্ম রেখে যতটা বেশি কাভারেজ করতে পারবো, সেই জিনিসটা তো থাকবেই। আর্কিটেকচার, আর্কিটেকচার নাকি একটা প্ল্যাটফর্ম ছিল, তো সেটা হচ্ছে রেঞ্জ রোভারের পুরনো গাড়িগুলোতে ছিল, যে রেঞ্জ রোভারটা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সেই আর্কিটেকচারটা ওরা হ্যারিয়ারে এনেছে। ওকে। রেঞ্জ রোভার কিন্তু D2 প্ল্যাটফর্মে আর তৈরি হয় না, এখন অন্য প্ল্যাটফর্মে চলে এসছে, ওটা বলে বেচছে ওরা যে আমাদের এখন D2 আর্কিটেকচারের প্ল্যাটফর্মে কিছু একটা আর্কিটেকচার, আমার ঠিক মনে পড়ছে না, ওই আর্কিটেকচারের ওপর বেস করে এখন মানে হ্যারিয়ার গাড়ি, যেটা রেঞ্জ রোভারে 56 লাখ টাকা এক সময়কার দাম, 1 কোটি টাকা দাম সেই গাড়ি, কিন্তু এখন আর সেরকম ব্যাপারটা নেই। দাদা আরও একটা জিনিস দেখা যায় যে ধরে নাও টয়োটা এবং মারুতি সুজুকির মধ্যে একটা এখন টাই আপ রয়েছে, এবং কি হচ্ছে মারুতি সুজুকির গাড়িগুলোকে
টয়োটাই রিব্র্যান্ডিং করে ওদের লোগো দিয়ে গাড়িগুলো বিক্রি করছে, এবং সেক্ষেত্রে দামের একটা কিন্তু হিউজ পার্থক্য থাকে দুটো ব্র্যান্ডের মধ্যে। শুধুমাত্র ব্র্যান্ডের জন্য এতগুলো এক্সট্রা টাকা দেওয়া উচিত? টয়োটা আর মারুতির মধ্যে অনেকগুলোই তো ব্যাজ আদলা বদলি হয়েছে। মানে টয়োটার যে গাড়িটা ধরো রুমিয়ান গাড়িটা, সেটা মারুতির আর্টিগা গাড়ি। আবার মারুতির ব্যালেনো গাড়িটা আছে, যেটা এতে টাইজার নাকি না, টাইজার না, ফ্রংস গাড়িটা টাইজার হিসেবে বিক্রি হচ্ছে। ব্যালেনো যেটা মারুতির ব্যাচ বিক্রি হচ্ছে, সেটা আবার গ্লানজা হিসেবে বিক্রি হচ্ছে। এটা আর কিছুই না, এটা বেসিক্যালি টয়োটার যে সেলটা, সে টয়োটা দেখতে পাচ্ছে যে আমি যদি মারুতির সাথে টাই আপ না করি তাহলে আমার সাস্টেনেবিলিটিটা ইস্যু হয়ে যেতে পারে। তো সেই জন্য টয়োটাকে মারুতির থেকে গাড়ি ধার করে চালাতে হচ্ছে। সিমিলার কেস হচ্ছে রেনো আর নিশানের ক্ষেত্রে। রেনো নিশান যেমন ওদের টেকটন গাড়িটা আছে, টেকটন গাড়িটাই তো ওদের ট্রাইবার হিসেবে বিক্রি হয় রেনো কোম্পানি। তো এই জিনিসগুলো চলছে। ম্যাগনাইট যেটা বিক্রি হয় নিশানের, সেটা কিগার হিসেবে বিক্রি হয়। তো হ্যাঁ, কিছু পার্থক্য তো রয়েছেই, কিন্তু অলমোস্ট সেম প্ল্যাটফর্মের ওপর বেস করেই তৈরি হচ্ছে। এবং এটা হ্যাঁ, হয়তো প্রাইসের একটা ডিফারেন্স থেকে যায়, কিন্তু এটাও ঠিক যে মারুতিতে যে তুমি নেক্সার ক্ষেত্রে, অবশ্য নেক্সার ক্ষেত্রে তো তুমি ভালো সার্ভিস এক্সপিরিয়েন্স পাবে, ভালো তোমার স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটিও পাবে, কিন্তু টয়োটার ক্ষেত্রেও সেই জিনিসটা তুমি পাবে। আর টয়োটার ইন্টিরিয়ার্সে কিছু চেঞ্জ করে, মানে ইন্টিরিয়ার্সটা একটু লাইট কালারের করে দিল, তাতে হয়তো একটু রুমিয়ার লাগলো। তো প্রাইস ডিফারেন্সটা তো ওটা নিজের নিজের ব্যাপার, ওটা নিয়ে তো মানে আমার কমেন্ট করাটা মনে হয় না সেরকম যুক্তিযুক্ত হবে যে টয়োটা কেন বেশি নিচ্ছে, সেটার এগেনস্টে আমার কোনো মানে মনে হয় না যে কিছু প্লেস করতে পারবো আমি। একটা জিনিস দেখা যায় যে ইন্ডিয়ান যে গাড়ির কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে প্যানেল গ্যাপের একটা সমস্যা থাকে। আমি দেখতে পাচ্ছি একটা 10 লাখ টাকা দামের গাড়ি, ইন্ডিয়ান ব্র্যান্ডের কথাই বলছি, নাম নিচ্ছি না আমি, সেখানে প্যানেল গ্যাপ থাকছে এতটা করে। কিন্তু ওই সেম মডেলেরই যদি আমি অন্য কোনো যাই, মানে হন্ডাতে যাই বা ধরো না অন্য কোনো গাড়িতে যাই, সেক্ষেত্রে কিন্তু ওই প্যানেল গ্যাপটা থাকছে না। বা স্কোডাতে যদি যাই, সেখানটা সেই জিনিসটা কিন্তু থাকছে না। এটার কারণ কি, মানে প্যানেল গ্যাপটার কারণ কি? ইন্ডিয়ান বলে আমি বলছি না, এখানে ইন্ডিয়ান খুব কম গাড়িই আছে, কিন্তু যে কোনো গাড়ি আনইভেন প্যানেল গ্যাপ যেটা থাকে, মানে ধরো একটা দরজার যে ফেন্ডার, দরজার সামনে যে ফেন্ডার আছে সেটা দরজার সাথে ধরো আনইভেন হয়ে রয়েছে, ওপরটা একটু চওড়া, নিচেটা যত দরজাটা নেমেছে নিচে ওই প্যানেল গ্যাপটা আরও ন্যারো হয়ে গেছে, ওপরটা অনেক বেশি দেখা যাচ্ছে। তো আনইভেন প্যানেল গ্যাপটা তখনই হয় যখন কস্ট কাটিং হয়। সোজা কথা, যে কোনো কোম্পানি যদি কস্ট কাটিং করে থাকে তাহলে প্যানেল গ্যাপটা খুব অ্যাপারেন্টলি চোখে পড়বে। আর তাদের একটা কোয়ালিটি কন্ট্রোলের যে ডিপার্টমেন্ট আছে, তারা ঠিক করে কাজ করছে না। এই দুটোর জন্যই কিন্তু প্যানেল গ্যাপটা থাকছে। আদারওয়াইজ আমার মনে হয় না যে এই প্যানেল গ্যাপটা ম্যানুফ্যাকচারিং কোনো প্রবলেম, শুধুমাত্র এদের উদাসীনতার জন্যে প্যানেল গ্যাপটা দেখা যাচ্ছে, যেটা হওয়া উচিত না। একটা লোক যখন গাড়ি দেখতে যাচ্ছে, সে পুরো জিনিসটা দেখছে যে একটা পেছনের ডিকিটা লাগানোর পরে সেটা পাশের যে লাইটটা আছে সেটার থেকে আনইভেন একটা প্যানেল গ্যাপ হয়ে রয়েছে, সেটা উচিত না। প্যানেল গ্যাপ সবসময় এমনভাবে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, কোয়ালিটি ডিপার্টমেন্টের এমনভাবে কাজ করা উচিত যাতে এই জিনিসটাকে যতটা পারা যায় রিডিউস করা যায়। কস্ট কাটিংটাও সেখানে একটা ইস্যু হয়ে দাঁড়ায়। ইন্ডিয়ান কনজিউমারদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে আমি একটা 10 লাখ টাকা দামের গাড়ি কিনছি, সেই গাড়ির মধ্যে হয়তো সেফটি রেটিং 1, অথচ সেই দামে হয়তো একটা ভালো সেফটি 5 স্টার রেটিংয়ের গাড়ি আছে, তারা সেদিকে যায় না। তো আজকের দিনে যেভাবে রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা যা রাস্তার কন্ডিশন, সেফটির দিকে কিভাবে আমাদের নজর দেওয়া উচিত? সেফটির দিকে তো ডেফিনেটলি নজর দেওয়া উচিত, কারণ একটা সময় ছিল যখন এই সেফটি ব্যাপারটাকেই লোকে কনসিডার করতো না, কিন্তু যত দিন গেছে রাস্তায় গাড়ি তো বেড়েছে, এবার গাড়ি যত বাড়ছে তত অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটিও বাড়ছে, কারণ ঠোকাঠুকি লেগেই যাবে। এবার সেই ক্ষেত্রে সেফটিটাকে প্রায়োরিটি ডেফিনেটলি লোকজন দিচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, গ্র্যাজুয়ালি বাড়ছে। এবং সেই জন্যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিংবা বাইরের দেশেও সেফটি নিয়ে অনেক কনসার্ন হয়ে গেছে। এখন তো দেখেই থাকবে যে গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্ট করছে, কিংবা এশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্ট করছে, অস্ট্রেলিয়ান এনসিএপি, ল্যাতিন এনসিএপি, ইউরো এনসিএপি, এগুলো তো ছিলই। এর সাথে সাথে এখন ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টও শুরু হয়ে গেছে। ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে লোকজন সেফটি কতটা, গাড়িটার সেফটি কতটা, কত স্টার পাচ্ছে অ্যাডাল্ট অকুপেন্সিতে বা চাইল্ড অকুপেন্সিতে, সেটা এখন টেস্ট করিয়ে নিচ্ছে। এবার হ্যাঁ, তার মধ্যে কিছু গাড়ি যেগুলো বাজেট লেভেলের একটু কম দামি গাড়ি, সেগুলো গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে হয়তো 1-2 স্টার রেটিং পেয়েছে, কিন্তু সেগুলো লোকজন বেসিক্যালি কিনে থাকে যে আমার মাইলেজটা তো বেশি পাচ্ছি। তো সেই জন্যে উদাসীনতা তো আছেই। এবার হয়তো উদাসীনতার সাথে এই জিনিসটাও আছে যে যারা সেফটি রেটিংটা বেটার দিচ্ছে, তারা যদি ইঞ্জিনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা
সেরকম রিফাইনমেন্টটা যদি কম স্টারওয়ালা গাড়ির মতো করেও দিতে পারে, তাহলে ডেফিনেটলি সেফটি নিয়ে লোকে আরও বেশি কনসার্ন হয়ে যাবে, লোকে সেই দিকেই ঝুঁকবে। কারণ এরকম দেখা গেছে যে গাড়ির ধরুন সেফটি রেটিং বেশি ভালো, সেই গাড়িটায় এমন একটা ইঞ্জিন দেওয়া আছে যেটার হয়তো ইনসুলেশন অত ভালো নয়, কেবিন নয়েজ বেশি পাওয়া যাচ্ছে। এবার লোকে স্বাভাবিকভাবেই বলছে না, কেবিন নয়েজ বেশি হলে আমি একটুখানি আনইজি ফিল করি, লং রাইডের ক্ষেত্রে আমার অতটা কমফোর্টেবল লাগে না, বাড়ির লোক যারা পেছনে বসে আছে তাদেরও কমফোর্টেবল লাগে না, সুতরাং আমার চাই রিফাইন্ড ইঞ্জিন। তো তখন তারা সেফটিটাকে কম্প্রোমাইজ করে দিচ্ছে। তারা ভাবছে যে ঠিক আছে, আমার রিফাইন্ড ইঞ্জিন দরকার, গাড়ি তো ভালো, চলবে তো ভালো। এখানে আমি কিন্তু কোনো কোম্পানির নাম নিচ্ছি না, কিন্তু এটাই হচ্ছে অনেক ক্ষেত্রে। এবং সেই জন্য আজকের ডেটেও যে গাড়ি রিফাইন্ড সেই গাড়ির সেল বেশি হচ্ছে, সেফটিকে কম প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কারণ তার ইঞ্জিনটাকে যদি একটু আপগ্রেড করে দেওয়া হয় তাহলে হয়তো সেই গাড়িও এই সেলটা পিক আপ করতে বেশি সময় নেবে না। আজকের দিনে দাঁড়িয়ে তেল গ্যাসের যে পরিমাণে দাম বাড়ছে এবং বাড়বে, এখনও পর্যন্ত সরকার মোটামুটি করে, আমরা যখন পডকাস্টটা শ্যুট করছি তখন পর্যন্ত বাড়েনি, কিন্তু বাড়বে ভবিষ্যতে। ইভির দিকে কি আমাদের যাওয়া উচিত? আমাদের ইন্ডিয়ান যে ক্লাইমেট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট, তা সেই অনুযায়ী কি আমাদের ইভির দিকে যাওয়া উচিত? ইভির যে জেনারেল রিকোয়ারমেন্টটা বা পারচেস যে প্রবণতাটা, সেটা কিন্তু বছরের পর বছর একটু একটু করে বাড়ছে। মানে আমি যদি ধরে নিই যে 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে যা গাড়ি সেল হয়েছিল, আমি যদি একটা তথ্য দেখি, মানে ফিগার, ফেব্রুয়ারি 2026-এ যেখানে পুরো ভারতবর্ষে ইভি গাড়ি সেল হয়েছিল 20,000-এর মতো, প্রিসাইসলি যদি বলি তাহলে 20,616খানা ইউনিট বিক্রি হয়েছিল। মার্চ 2026-এ সেই সেলটাই বেড়ে গিয়ে হয়েছে 24,716খানা। মানে সোজা কথায় 20% মতো একটা সেল ইনক্রিজ হয়েছে ইভি গাড়ির। সুতরাং ইভির যে রিকোয়ারমেন্টটা সেটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু যেভাবে গভর্নমেন্ট বেড়েছিল বাড়বে, সেই পেসে কিন্তু বাড়ছে না। এর কারণ হচ্ছে যে ইভি গাড়ি অনেকে কিনছে ঠিকই, কিন্তু সেখানে একটা সিএনজি যে গাড়িটা আছে, পেট্রোল উইথ সিএনজি, সেই সিএনজি রিকোয়ারমেন্টটাও কিন্তু একটা সেট অফ কাস্টমারকে, ফ্লিট ওনার যারা আছে, যারা ভাড়া গাড়ি চালায়, তাদেরকে কিন্তু সার্ভ করে দিচ্ছে। সুতরাং সিএনজি যেটা নিয়ে গভর্নমেন্টের বিশাল কিছু আশা ছিল না, যে হ্যাঁ ঠিক আছে একটা স্টপ গ্যাপ হিসেবে কাজ করবে, মাইলেজ বেশি দেবে, সেই জিনিসটা কিন্তু সিএনজিটার বলবো যে ব্যাপ্তিটা অনেক বেশি বেড়ে গেছে। সিএনজি গাড়ি অনেকে কিনছে, বিশেষ করে ভাড়া খাটায় যারা, তারা অনেক বেশি কিনছে। সুতরাং ইভির যে সেলটা সেটা ইনক্রিজ হচ্ছে, কিন্তু গ্র্যাজুয়ালি যেভাবে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করার কথা ছিল সেইভাবে হচ্ছে না। এবার এই ইনক্রিজটাও তখনই বাড়া সম্ভব যখন যে স্টেশনগুলো আছে, চার্জিং স্টেশন যেগুলো আছে, সেগুলো ফ্রিকোয়েন্ট থাকবে। আমরা যখন বড় রাস্তায় যাই তখন দেখি কি যে 5-10 মিনিট 15 মিনিট গাড়ি চালালেই একটা ইন্ডিয়ান অয়েল এসে যাচ্ছে, তারপর একটা বিপিসিএল এসে যাচ্ছে, তারপর আবার একটা ইন্ডিয়ান অয়েল, তারপর আবার একটা এইচপিসিএলের একটা পেট্রোল পাম্প এসে যাচ্ছে। তো সেই ফ্রিকোয়েন্সিটা যদি হাই রোডে থাকে, তাহলে লোকের রেঞ্জ অ্যাংজাইটি যেটা, সেই রেঞ্জ অ্যাংজাইটিটাও কিন্তু খতম হয়ে যাবে। কিন্তু এখন বেশিরভাগ পেট্রোল পাম্পে কিন্তু চার্জিং পয়েন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইবার হচ্ছে আমি চার্জিং দিয়ে দিচ্ছি, কিন্তু চার্জিং করতেও তো অনেক টাইম লেগে যাচ্ছে। আমি এই কদিন আগে একটা শর্টস দেখছিলাম, যেখানে একটা সম্ভবত ওটা মাহিন্দ্রা BE6 গাড়ি হবে সম্ভবত, কিংবা XCV9ই হতে পারে। তো সেই গাড়িটা 10% থেকে 70% না 60% চার্জ দিয়ে সেখানে 30 থেকে 40 মিনিটসের মতো চার্জিং টাইম লেগে গেল। এটা কি ফাস্ট চার্জিংয়ে? হ্যাঁ, ফাস্ট চার্জিংয়ে, মানে কোথাও গিয়ে। এমনি যদি বাড়িতে তুমি প্লাগ দিয়ে চার্জ করো তাহলে তো অনেক সময় লেগে যাবে। ওকে, এবার ধরে নাও আমি ট্যুরে গেলাম, আমি বারবার করে ফাস্ট চার্জিং করছি, তাতে তো ব্যাটারি ডিগ্রেডেশনও তো তাড়াতাড়ি হবে। ব্যাটারি ডিগ্রেডেশন তাড়াতাড়ি হবে, তার থেকেও বড় কথা হচ্ছে লোকজন বিরক্ত হয়ে যাবে। তুমি যদি 200 কিলোমিটার 150 কিলোমিটার ছাড়া তুমি আধ ঘন্টা 1 ঘন্টার জন্যে তুমি যদি দাঁড়াও চার্জ দেওয়ার জন্যে, এবং সেখানেও যদি লাইন থাকে, তুমি ধরো 2টো চার্জিং পাশাপাশি রাখা আছে কি 3টে রাখা আছে, সেখানেও ধরো তুমি লাইনে দাঁড়ালে, সেখানে তোমার আগে একজন দাঁড়িয়ে আছে, সে ধরো সবে চার্জ দিতে শুরু করেছে, তারও 30 মিনিট 40 মিনিট লাগবে, তারপর তুমি 30-40 মিনিট। এবার সে কোথায় দাঁড়াবে? তোমাদের একটা হোটেলে ঢুকতে হবে, 150 কিলোমিটার ছাড়া একটা হোটেলে ঢুকে তুমি যদি সবসময় সময় কাটাতে থাকো, তাহলে তুমি যাবে কখন, লং ড্রাইভ এনজয় করবে কখন, আর হোটেলে গিয়ে উঠবে কখন, আর তুমি সাইট সিইংই বা দেখবে কখন? তো রেঞ্জ অ্যাংজাইটি, চার্জিং অ্যাংজাইটি দুটোই কিন্তু রয়ে যাচ্ছে। এবার সেইটাকেও কাটানো যেতে পারে। চায়না একটা নতুন টেকনোলজি এনেছে, যেখানে ওরা ব্লেড ব্যাটারি তো আছে চায়নার, এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে ব্লেড ব্যাটারি নিয়ে। এবার সেই
একটু সংক্ষেপে বলে দাও আমাদের। ব্লেড ব্যাটারিটা কি মানে অনেকটা কম জায়গার মধ্যে ওই ব্যাটারিটাকে অ্যাকোমোডেট করে যায়, এবং সেটা বিওয়াইডি এখন কি করেছে, ওরা সেকেন্ড জেনারেশন ব্লেড ব্যাটারি এনেছে, যেটা অনেক তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, মানে 10 মিনিটের মধ্যে চার্জ, 10 মিনিটও না, 5 মিনিটের মধ্যে 10 থেকে 70% চার্জ হয়ে যাবে। আচ্ছা, ধরো 1000 কিলোমিটারের একটা গাড়ির রেঞ্জ, সে ফর এক্সাম্পল 500-600 থাকে এভারেজ, কিন্তু 5 মিনিটের মধ্যে যদি আমি 10% থেকে 70% করে দিই, তার মানে আমার 700 কিলোমিটার অবধি গাড়িটা রেঞ্জ দেবে। সুতরাং এটা টেকনোলজি। আমার যদি 9 মিনিট চার্জ করা হয়, সেটা বলছে 10 থেকে 90% হয়ে যাবে চার্জ, 10% থেকে 90% পৌঁছে যাবে। সুতরাং আমার 10-12 মিনিটের মধ্যে, 9 মিনিটের মধ্যে 10-12 মিনিটের মধ্যে যদি আমার গাড়িটা 900 কিলোমিটারের মতো রেঞ্জ দিতে পারে, 8-10 মিনিট তো এমনি পেট্রোল পাম্পে গেলে পেট্রোল পাম্পে চলে যায় টাইম। তো সেই টেকনোলজি যদি ইন্ডিয়াতে আসে তাহলে ডেফিনেটলি ভালো হবে। এবং মারুতি তো এখন বলেই দিয়েছে যে আমরা এই মুহূর্তে, ইভিটারা আসার আগে অবশ্য বলেছিল যে আমরা 1100টা সিটির মধ্যে 2000খানা চার্জিং স্টেশন অলরেডি ইনস্টল করে ফেলেছি, ওরা বলেছিল। এইরকম টাইপের ব্লেড, না ব্লেড না, এটা এখন যে রকম কন্টেম্পোরারি প্রসেস সেভাবে করেছে, এবং ওরা প্ল্যান করছে যে 2030-31-এর মধ্যে 1 লাখখানা চার্জিং স্টেশন পুরো ভারতবর্ষে, শুধু মারুতি, পুরো ভারতবর্ষে ওরা ইনস্টল করবে বলে ঠিক করে রেখেছে। সুতরাং সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে ইভির ভবিষ্যৎ তো ইভি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ইভির ভবিষ্যৎটা আসতে আরও তাড়াতাড়ি হবে, মানে ভবিষ্যৎটা আরও তাড়াতাড়ি আসবে আর কি। এছাড়া ব্লেড ব্যাটারির এই কনসেপ্টটাও যদি এসে যায় তাহলেও কিন্তু বেটার হবে, মানে আলাদাই একটা বিপ্লব, আলাদা একটা অরা তৈরি করে দেবে। আইস তখন মানে মুছে যাবে একদম, আইস, পেট্রোল, সিএনজি, এই সমস্ত জিনিসগুলো পুরোপুরিভাবে মুছে যাবে। একটা জিনিস তুমি বলো, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে সিটিগুলো রয়েছে, এক একটা সিটিতে গরমের সময় টেম্পারেচার 40 ডিগ্রি, কোথাও 42 ডিগ্রি, দিল্লি তো 45-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তো এই হিটের মধ্যে যখন আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়িটাকে চার্জ করছি বা গাড়িটা চালাচ্ছি, গাড়ির তো একটা হিট রয়েছে, সাথে সাথে ক্লাইমেটের যে হিটটা রয়েছে, এটা তো ব্যাটারিটাকে এফেক্ট তো ফেলছে নিশ্চয়ই। না, ব্লেড ব্যাটারির কনসেপ্টই ওটা, হিট প্রুফ। আমি ব্লেড ব্যাটারির কথা এখনই বলছি না, যেহেতু ইন্ডিয়াতে এখন পর্যন্ত আসেনি। যে কোনো এলএফপি ব্যাটারি যদি দেখা যায় তাহলে সেটা হিট প্রুফ হয় মোটামুটি, সেটা অতটা হিট মানে পেনিট্রেট করতে পারে না এবং অতটা ড্যামেজ করতেও পারবে না। তো আমি একটুখানি অফ দ্য টপিকই বলি, এখন তো এরকম গাড়ি এসে যাচ্ছে যেখানে পেট্রোলও থাকবে এবং তার সাথে সাথে ব্যাটারিও থাকবে। মানে নিশানের একটা গাড়ি লঞ্চ হয়েছে বাইরের দেশে, NX8 বলে, সেই গাড়িটা বাইরের দেশে, এদেশে আসেনি। নিশানের তো এদেশে খুব বেশি গাড়ি চলে না, 2-3টে গাড়ি চলে। ওই গাড়িটার মানে একটা খাসিয়াত, বাংলায় বা খাসিয়াতকে কী বলবো, মানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে সেই গাড়িটায় পেট্রোল দেওয়া থাকবে, সেই পেট্রোলে গাড়ির মধ্যে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা রিচার্জ হতে থাকবে। চাকাটা যে ঘুরছে গাড়ির, সেটা কিন্তু পেট্রোলে ঘুরছে না, ব্যাটারিটা যেটা চার্জ হলো সেই ব্যাটারিটাই কিন্তু চাকাটা ঘুরবে। এবং যখন ব্যাটারিটা ডিসচার্জ, আস্তে আস্তে চার্জ তো করতে থাকে বা বেরোতে থাকে, এবং যখন ব্যাটারিটা একদম ডিসচার্জ হয়ে আসবে তখন আবার পেট্রোল ওটাকে চার্জ দেবে, পেট্রোলটা চার্জ দিচ্ছে। এবং এইভাবে গাড়িটা 1300-1400 কিলোমিটার অবধি একবার তেল ভরলে চলে যেতে পারবে। তো সেই রকম টেকনোলজি আসছে এখন। একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে গাড়ির কোম্পানিগুলো রয়েছে সেগুলো অতটা ভালো কম্পিট করতে পারছে না। যেমন ধরুন রিসেন্টলি ইউরোপের সাথে আমাদের একটা ডিল হয়েছে, এবং সেখানে অনেক কম ট্যারিফে আমাদের ইন্ডিয়ান গাড়িগুলো সেখানে আমরা এক্সপোর্ট করতে পারবো, ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতে পারবো, আবার ওখান থেকেও ইম্পোর্ট করতে পারবো। তো এবং ইন্ডিয়ার কোম্পানিগুলোর জন্য একটা হিউজ ওরা ডিসকাউন্ট দিয়েছে ট্যাক্সের মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই অনুযায়ী আমাদের কোম্পানিগুলো কম্পিট করতে পারছে না। যদি আমরা খুব ভালো ভালো কোম্পানির কথা বলি, বিদেশি কোম্পানিগুলো, স্কোডা, তারপরে ভোক্সওয়াগন, তারপরে অডি রয়েছে, আরও বেশ কিছু গাড়ি রয়েছে। অনেক ইন্ডিয়ান কোম্পানি অনেক গাড়ি, ভালো ভালো গাড়ি তৈরি করেছে এবং সেগুলো বন্ধ হয়ে গেছে। যেমন ধরে নাও টাটা ন্যানো, যেটা তৈরি করা হয়েছিল আমাদের ইন্ডিয়ার একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য, যারা বাইকের বদলে ন্যানো গাড়ি কিনবে। আবার ধরে নাও আমাদের কলকাতার একটা গাড়ির কোম্পানি হিন্দ মোটর বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হয়ে যাচ্ছে, এর কারণ কি? মানে ন্যানো তো আমি বলবো যে সময়ের থেকে এগিয়ে থাকা গাড়ি ছিল, এতটাই সুন্দর গাড়ি ছিল, এতটাই মানে 20 বছর এগিয়ে টাটা কোম্পানি ভেবেছিল যে সেই জিনিসটা তখনকার জন্য হয়তো সুটেবল হয়নি। তো আজকের ডেটে যদি ন্যানো গাড়ি লোকজন বানায়, টাটার মতো কোম্পানি কিংবা কোনো কোম্পানি যদি বানায়, এবং সেটা যদি 4 সিটার হয়, নট লাইক ওই এমজির যে গাড়িটা আছে,
কমেট যেটা কমেট গাড়ি, ওই এমজির মতো না, ওটা 2 সিটার গাড়ি, হ্যাঁ ওটা বসতে বসতেই শেষ হয়ে যায়, ওরকম না। যদি 4 সিটার হয়, ছোট হয়, এবং তাতে যদি একটা কথাও হয়েছিল ন্যানোতে এরকম ছিল যে একটা টার্বোচার্জ ইঞ্জিন লাগাবার মতো কথা হয়েছিল একবার, সেটা অবশ্য স্পেকুলেশন মতো হয়েছিল, পরে আর টার্বোচার্জ লাগানো হয়নি। 70 বিএইচপির মতো পাওয়ার দেবে এরকম একটা ন্যানো গাড়ি লঞ্চ করার কথা ছিল। তো এরকম টার্বোচার্জ ইঞ্জিন ন্যানো গাড়ি টাইপের গাড়ি যদি একটা ছোট গাড়ি দেওয়া হয়, এবং আজকের মতো ভিড় ট্রাফিকে যদি সেরকম গাড়িকে একটা রাখা হয়, তাহলে ডেফিনেটলি ওটা হিট করবে। ডেফিনেটলি হিট করবে, কারণ শহরে চলার জন্য ছোট গাড়ি দরকার। হ্যাঁ, তার কাছে আবার একটা গাড়ি রাখতে হবে, বড় গাড়ি, কিন্তু এই গাড়িটা চলবে, এটা আমার মনে হয়। আর হিন্দুস্তান যে কোম্পানিটা, সেটা বন্ধ হওয়ার মেন কারণ হচ্ছে, তো আপনি জানেন, লেবার প্রবলেম, লেবার ইস্যুর জন্যই ওই গাড়িটা বন্ধ হয়েছে। তার উপর আবার কোম্পানিরও উদাসীনতা আছে যে নতুন গাড়ি কিছু আনলো না, নতুন মডেল কিছু আনলো না, একটাই মডেলকে অনেক দিন ধরে সাসটেইন সেই করলো, নস্টালজিয়ার মধ্যেই থেকে গেছে, সেই নস্টালজিয়ার মধ্যে থেকে রয়ে গেল, মাইনর কিছু টুইকিং করলো, ওই টুইকিং দিয়ে আজকালকার দিনে আর যাই হোক মার্কেট ক্যাপচার করতে পারবে না। যে কোনো জিনিসের ফেসলিফট আসা উচিত, এবং ফেসলিফটে মানে রিফ্রেশিং এমন জিনিস আনা উচিত যে জিনিসটা লোকে দেখবে। আমার ফেসলিফট এমনই করলাম যে খালি একটা বাম্পার চেঞ্জ করে দিলাম, সেরকমভাবে ফেসলিফট হয় না। ওভারঅল একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টও দরকার ফেসলিফটের মধ্যে। সেই জিনিসটা কিন্তু আমার মনে হয়েছে যে অ্যাম্বাসাডার হয়তো ছিল, সামওয়্যার ইজ ল্যাকিং বাই, দে ওয়্যার ল্যাকিং বাই। তো সেই জন্যই হয়তো। আমি যদি সরাসরি একটা প্রশ্ন করি, 10 লাখ টাকা আমার হাতে রয়েছে, আমি একটা গাড়ি কিনতে চাই, গাড়িটা সেফটির দিক থেকে ভালো হবে, মাইলেজের দিক থেকে ভালো হবে, কমফোর্টের দিক থেকে ভালো হবে, চালিয়েও মজা পাওয়া যাবে, তুমি কি গাড়ি সাজেস্ট করবে? কোন ব্র্যান্ডের কোন ভ্যারিয়েন্ট তুমি সাজেস্ট করবে? সব জিনিসের মধ্যে তো সব কটা কোয়ালিটি, এগুলো প্রত্যেকটাই ভালো কোয়ালিটি, 100% তো পাবো না, 70, 80, 90। হ্যাঁ, তো সেই জিনিসটা সম্ভব নয়। কোনো না কোনো গাড়িতে কোনো না কোনো ফ্লস থাকবে, কিছুটা কোনো গাড়ি কিছুতে পেছিয়ে আছে, কোনো গাড়ি কিছুতে এগিয়ে আছে। ডেফিনেটলি আমাকে যদি 10 লাখ বলা হয়, আমি কি গাড়ি চয়েস করব? হয়তো যদি এসইউভি, আমার ওই রকম একটা ডিজিজ বলবো না, এসইউভির যদি আমার একটা রকম পাগলাপনা থাকে যে এসইউভি কিনবো, তাহলে আমি হয়তো ব্রিজার দিকে একটু হলেও যাব। 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন আছে, খুব সুন্দর ইঞ্জিন, এবং মারুতির সার্ভিস নেটওয়ার্ক সবচেয়ে বড়, সব জায়গায় আছে, স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে সব জায়গায়। সুতরাং ব্রিজা আমার মনে হয় যে সেফ কার সব দিক থেকে। হ্যাঁ, এখানে হয়তো কম্প্রোমাইজ যেটা হয়ে যেতে পারে, সেটা হচ্ছে সেফটি ব্যাপারটা একটু কম্প্রোমাইজ হয়ে যেতে পারে, কারণ ব্রিজার রিসেন্ট কোনো ক্র্যাশ টেস্ট হয়নি, তো সেই দিক থেকে হয়তো কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। কিন্তু আদার দ্যান দ্যাট, আমার ব্রিজা সেফটিটা আমার হয়তো সেখানে সেকেন্ডারি টার্সিয়ারিতে চলে যাচ্ছে, কিন্তু আমার ডিপেন্ডেবিলিটির দিক থেকে ব্রিজাকে আমি কনসিডার করব। যার হয়তো সেফটিটা কনসার্ন, সে হয়তো এক্সইউভি 3Xও কনসিডার করবে, টাটা নেক্সন কনসিডার করবে। এক একটা লোকের এক এক রকম চয়েস হয়। 10 লাখ টাকা, কারো হয়তো কমফর্ট ব্যাপারটাই একটা অন্যরকম জিনিস এনে দেয়। আমাকে একজন কয়েকদিন আগে যোগাযোগ করেছিলেন যে আমি এই গাড়িটা আর এই গাড়িটা, দুটোই সাব-4 মিটার এসইউভি সেগমেন্টের গাড়ি, দুটোর মধ্যে কোন গাড়িটা নেবো? তাই বললাম যে তুমি কোথায় চালাবে আগে বলো। বললো আমার লং ড্রাইভে বেশি চলবে। তাই আমার লং ড্রাইভের জন্য যে গাড়ির সাসপেনশন হার্ড, সেই গাড়িটা তোমার নেওয়া উচিত। যে গাড়িটার সাসপেনশনটা সফট, সেটা শহরের রাস্তার জন্য ভালো। ভাঙাচোরা রাস্তায়, শহরে বাম্পার থাকবে কিংবা উঁচু নিচু রাস্তা থাকবে, সেইখানে আমার সফট সাসপেনশনওয়ালা গাড়ি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। লং ড্রাইভ তুমি যদি করো, তাহলে আমার হার্ড সাসপেনশন বেশি ভালো কাজ করবে। ইনফ্যাক্ট পাহাড়ি রাস্তাতেও হার্ড সাসপেনশনটা বেশি কাজ করবে। এবার তার আরেকটা সমস্যা এসে গেল, সে বললো হার্ড সাসপেনশনওয়ালা আমি গাড়ি নিতে পারি, কিন্তু আমার সমস্যা হচ্ছে কি, যে আমার টাইমের কোনো ঠিক নেই। আমি একটা জায়গায় বিকেলবেলা কি দুপুরবেলা পৌঁছলাম, কি আমি একটা জায়গায় সকালবেলা 4 ঘন্টা 5 ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছলাম, আমার কাছে হাফ অ্যান আওয়ার টাইম থাকবে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে রিফ্রেশ হয়ে আবার একটা মিটিং অ্যাটেন্ড করতে যাব। মিটিং থেকে ঘুরে এসে আমি হয়তো আবার বেরিয়ে যাব, অন্য একটা জায়গায় যাব, সেখানে হয়তো রাত্রে একটা পার্টি আছে, প্রোগ্রাম আছে, সেটা অ্যাটেন্ড করব। তো সেক্ষেত্রে আমি দেখছি, মানে ও যেটা রিয়েলাইজ করেছে যে আমি দুটো গাড়িরই টেস্ট ড্রাইভ করেছি, হার্ড সাসপেনশনওয়ালা এবং সফট সাসপেনশনওয়ালা, কিন্তু আমার হার্ড সাসপেনশনওয়ালা বেশি ভালো লেগেছে, কিন্তু আমার সিটিং কমফোর্টটা কম লেগেছে। তাই বললাম সিটিং কমফোর্টটা তো তোমার সবথেকে বেশি দরকার। তুমি সাসপেনশন ভুলে যাও, তোমার সবথেকে বেশি দরকার কমফর্ট, কারণ তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ। তুমি হ্যাঁ, তুমি যদি পুরোপুরিভাবে একবারে হয়ে, মানে গাড়ি চালিয়ে স্ট্রেসড হয়ে তুমি যদি একটা মিটিং অ্যাটেন্ড করতে যাও, তো মিটিং উইল নট বি ফ্রুটফুল ফর ইউ, সেটা একটা ম্যাসাকার হয়ে যাবে। সুতরাং তোমার জন্য কমফর্ট বেশি দরকার। তোমার জন্য গাড়িতে
ইনফোটেনমেন্ট সিস্টেম না থাক, কিন্তু গাড়ির অ্যাম্বিয়েন্স, ওভারঅল অ্যাম্বিয়েন্স ভেতরটা বেশি ভালো থাকা দরকার। এবং সেটা তুমি যখন চয়েস করতে যাচ্ছ তখন হয়তো তোমার সাসপেনশনটা দেখছো তুমি একটু সফট পাচ্ছ, মানে কম্পারেটিভলি সফট পাচ্ছ, কিন্তু সেটাই নেওয়া উচিত তোমার। আজকের দিনে যারা ওলা উবেরে গাড়ি চালান, সারাদিন 10-12 ঘন্টা করে গাড়ি চালাচ্ছে, তাদের মধ্যে একটা ফ্যাটিক চলে আসে, হেলথ অনেক ইস্যুস আসে। তো কিভাবে ড্রাইভটা করলে তারা তাদের হেলথটাকে ভালো রাখতে পারবেন? ওলা উবের ড্রাইভারদের দেখুন, ওটাই প্রফেশন। আমরা যেরকম ভাবি না যে আমরা 10-12 ঘন্টা গাড়ি চালালে যে ফ্যাটিকনেসটা হবে, ওরা 10-12 ঘন্টা গাড়ি চালালে ওদের ফ্যাটিকনেসটা কম হবে, কারণ ওরা চালিয়ে অভ্যস্ত। এবং চালিয়ে অভ্যস্ত যেহেতু, ওরা জানে যে কোন কোন ইন্টারভালে কোন কোন কাজগুলো করতে হবে। ওরা কি খাচ্ছে না? নিশ্চয়ই খাচ্ছে। তারা ধরো 9টা-10টার সময় যখন বেরোচ্ছে তখন ওরা খেয়ে বেরোচ্ছে, আবার দুপুর 1টা-2টোর সময় হয়তো ওরা একটুখানি কোথাও খেয়ে নিচ্ছে বসে। এই জিনিসগুলো ওরা ইন্টারভ্যালগুলো মানে মেনটেন করছে। কিন্তু হ্যাঁ, একটা ফ্যাটিকনেস এসে যায়। সেটার জন্য আমার মনে হয় যে যখন আমি আজকেও যেটা করলাম, সেটা হয়তো নট আ থাম রুল ফর এভরিওয়ান, যে আমি যখন আজকে উবের বুক করে আসছিলাম তখন সে দেখলাম যে আমার বাড়ি থেকে 220 মিটার দূরে দাঁড়িয়েছিল, কিন্তু হি ওয়াজ টেকিং টাইম টু স্টার্ট দি ভেহিকেল। ও সময় নিচ্ছে, অনেকটা সময় নিল। আমাকে লেখা দেখাচ্ছে 220 মিটার 2 মিনিটে চলে আসবে, কিন্তু সে এলো কি 5 মিনিট বাদে গাড়িটা স্টার্ট করলো। কিন্তু সেই সময় আমার যেহেতু অ্যাম্পেল টাইম ছিল আমার হাতে, সেহেতু আমি ওকে ডিস্টার্বও করিনি। আমি বুঝতেই পেরেছি ও কিছু একটা কাজে ব্যস্ত আছে। তারপর ও স্টার্ট করলো, এবং আসার পর আমি ওকে যেটা জিজ্ঞেস করলাম যে আপনি কি দাঁড়িয়েছিলেন, কিছু খাচ্ছিলেন? বললো হ্যাঁ, আমি জাস্ট সকালবেলা খাওয়াটা খাচ্ছিলাম, খেয়ে বেরোয়নি তো আমার পাড়ায় এখানে একটা জায়গায় খাচ্ছিলাম। তো সেটুকু আমাদের প্রতি, মানে সেই জিনিসটুকু আমাদের থাকা উচিত যে ও যেহেতু দেরি করছে, তোকে আবার জিজ্ঞেস করে নেওয়া হচ্ছে আপনি কি খাচ্ছেন, আপনি কি জল খাচ্ছেন কিংবা কিছু করছেন। তো এই জিনিসটুকু থাকলেই আমার মনে হয়, মানে প্যাসেঞ্জারের এন্ড থেকে এইটুকু সহানুভূতি থাকলে, ওটা হয়তো বেশি নয়, 5-7% হবে, কিন্তু সেটাতেও অনেক বেশি, সেটা অনেক কাজ তাদের হবে। বুস্ট দিয়ে দেয়। হ্যাঁ, সেটা অনেক বুস্ট দিয়ে দেয়, এবং সেটা ওদের মধ্যেও একটা জিনিস তৈরি করবে কি, যে আমাকে এবার খেতে হবে। পরের বারে সে যখন কোনো একটা ওলা উবেরের বুকিং নিচ্ছে, সেও তখন একটু কেয়ারফুল হয়ে যাবে যে না, এবার এই সময়টা তিনি জিজ্ঞেস করেছিলেন, 2টো লোক 3টে লোক জিজ্ঞেস করেছিল, মানে আমাকেও একটুখানি এই সময়টা খেয়ে নিতে হবে, এই টাইমটা আমাকে দিতে হবে। এই জিনিসটা হয়, দেখবেন আপনার বস যখন আপনাকে জিজ্ঞেস করেন না যে আপনি লাঞ্চ করেছেন তো, খেয়েছেন তো, তো সেই জিনিসটা তখন কাজ করে। আচ্ছা, 1:30টা বেজে গেল, এখন লাঞ্চ করার, স্যার তো লাঞ্চ করবে, তো আমিও এখন করে নিই এই সময়টা। তো বুঝতে পেরেছি। সব জিনিসটা হয়ে যায়। যারা নতুন গাড়ি কিনছে তাদের জন্য আর একটা লাস্ট কনফিউশন বড়, সেটা হচ্ছে আমি ম্যানুয়াল নেব নাকি অটোমেটিক নেব, এটা কোনটা চুজ করা উচিত? এটাও ডিপেন্ড করছে যে তোমার কীরকম, মানে তুমি যদি কার এনথুজিয়াস্ট হও, তাহলে ডেফিনেটলি একটা ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়ি নাও। তোমার গাড়িটার মধ্যে যত এঙ্গেজ হয়ে থাকবে, তত তুমি গাড়িটাকে যত এনজয় করবে। এনজয়মেন্টের পুরো ব্যাপারটা, এঙ্গেজিংয়ের পুরো ব্যাপারটা কিন্তু ম্যানুয়াল ট্রান্সমিশনের মধ্যেই লোকে ভালো পায়। আর যদি তুমি মনে করো যে আমি এ থেকে বি লোকেশানে যাব এবং সেখানে আমার ড্রাইভিংয়ের মধ্যে অত এঙ্গেজ হওয়ার ব্যাপার নেই, তাহলে অটোমেটিক গাড়ি ঠিক আছে। ডেলি শহরের রাস্তায় চালাবার জন্য তো অটোমেটিক গাড়ি বেটার হবেই, কারণ আজকালকার যেরকম রাস্তার অবস্থা, ভিড় রাস্তা, বাম্পার টু বাম্পার ট্রাফিক, যেটা তার মধ্যে অনবরত বাঁ পায়ের একটা কাজ থেকেই যায়, ক্লাচটা ইউজ করতে হচ্ছে। এবার তুমি দেখবে যে ডিজেলের ক্ষেত্রে ক্লাচের ট্রাভেলটা অনেক বেশি হয়। ইনফ্যাক্ট তোমার যে গাড়িটা আছে, যেটা মাহিন্দ্রার XUV 3XO, সেটারও যে পেট্রোল গাড়িটা আছে, সেটার ক্লাচের ট্রাভেলটা অনেক বেশি মারুতি গাড়ির পেট্রোল গাড়ির থেকে। তো সেই ট্রাভেলটা যদি তোমার হাঁটুটা না নিতে পারে, তাহলে অবভিয়াসলি একটা হাঁটুতে ব্যথা তৈরি হয়, এবং সেটা যত এজ হয় তত বেশিই হয়। সেই জন্য মিড 40s বা 45-এ যদি মনে হয় যে আমার হাঁটু ব্যথা হওয়ার একটা প্রবণতা আছে বা তৈরি হচ্ছে, তাহলে আমার মনে হয় অটোমেটিকের দিকে চলে যাওয়া ভালো। কিন্তু যতদিন তুমি ড্রাইভিংটাকে এনজয় করতে চাইছো, ততদিন তুমি কিন্তু ম্যানুয়াল ট্রান্সমিশনেই থাকো। নেক্সট হচ্ছে গাড়ির নাম্বার নেওয়া নিয়ে। গাড়ি যখন কিনতে যাই আমরা, আমাদের কাছে জিজ্ঞাসা করে স্যার আপনি কি কোনো স্পেশাল নাম্বার চান। স্পেশাল নাম্বারের কি কনসেপ্ট, আর হচ্ছে BH বলে যে নাম্বার সিরিজটা থাকে, তার কি কনসেপ্ট? ওর ভারত নাম্বারটা তো হচ্ছে যে তোমার যদি সারা ভারতবর্ষে 4টের বেশি রেজিস্টার্ড অফিস থাকে, তুমি প্রাইভেটেই কাজ করো, গভর্নমেন্টেই কাজ করো, তাহলে তুমি ওই ভারত যে নাম্বারটা আছে, BH নাম্বার প্লেট, তুমি ইউ ক্যান অ্যাপ্লাই ফর ফর্ম 60, এরকম কিছু, আমার ঠিক মনে পড়ছে না, ফর্ম 60 একটা ফিল আপ করতে হয়, যেটা কোম্পানি থেকেই ফর্ম 60টা তুমি ফিল আপ করবে, ওটা স্ট্যাম্পে মেরে দিয়ে দেবে, এটা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে, তাহলে তুমি ইউ ক্যান গো ফর BH নাম্বার প্লেট। সেক্ষেত্রে কি আমার কোম্পানি
ওয়েস্ট বেঙ্গল, যদি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিএইচ নাম্বার নিতে চাই, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও সেই কোম্পানিটার ব্রাঞ্চ থাকতে হবে? হ্যাঁ, চারটে রাজ্যে থাকতে হবে, মিনিমাম 4টে রাজ্যে থাকতে মিনিমাম হবে। 4টে রাজ্যে আর থাকতে হবে। অথবা আমি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হই? তাহলে তো এমনিই হয়ে যাবে। গভর্নমেন্ট এমপ্লয়িতে ফর্ম 60ও সম্ভবত ওটা ফিল আপ করতে হয় না, গভর্নমেন্ট এমপ্লয়ের একটা প্রুফ দিলেই হয়ে যায়। গভর্নমেন্ট এমপ্লয়ি লাইক আমি আজকে রেলে জব করছি, আমার পোস্টিং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বা মেট্রোতে জব করছি, আমি গিয়ে বিএইচ নাম্বার নিতে পারি? হ্যাঁ, বিএইচ নাম্বার তোমার জাস্ট প্রুফ দিতে হবে যে তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলেই হয়ে যাবে। তুমি যদি পিএসইউতেও কাজ করো তাহলেও হয়ে যাবে। ওকে। পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ মানে গভর্নমেন্ট ব্যাঙ্কেও যদি কাজ করো তাহলেও তুমি বিএইচ নাম্বার প্লেট পেয়ে যেতে পারো। অনেকে গাড়ি কেনে 5 লাখ টাকা দিয়ে, নাম্বার স্পেশাল নাম্বার নেয় 10 লাখ টাকা দিয়ে। স্পেশাল নাম্বারের কনসেপ্টটা কি? স্পেশাল নাম্বার ওটা টাকা দিয়ে কিনতে হয়, কারো মনে হয় যে আমার এই নাম্বারটা নিউমারোলজি অনুযায়ী আমার পক্ষে সুটেবল হবে। যে 4টে নাম্বার যেটা আছে সেটা যোগ করলে হয়তো 11 হতে হবে, কিংবা 4টে নাম্বার যোগ করার পর 6 হতে হবে। তো সেই রকম নাম্বার প্লেট অনেকে চয়েস করে, তার জন্য হয়তো এক্সট্রা পেমেন্ট একটা করতে হয়। অনেকে স্পেশাল নাম্বার প্লেট নেয় 1001, 1002, ওকে। 0777 জেমস বন্ড, তো এরকম টাইপের নাম্বার কেউ নিয়ে নিল। তো সেই জিনিসগুলো সম্পূর্ণ তাদের মানসিক ব্যাপার। তো দাদা, থ্যাংক ইউ তোমাকে। আজ অনেক কিছু ডিসকাশন হলো, এবং যারা নতুন গাড়ি কিনছেন আশা করি আপনারা অনেক আইডিয়া পেয়েছেন এই পডকাস্টটার মাধ্যমে, এবং ইন ফিউচার আপনারা যদি গাড়ি নিয়ে আরও পডকাস্ট দেখতে চান তাহলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই এই বিষয়ে আরও ভিডিও বানানোর চেষ্টা করব। তো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ দাদা আসার জন্য, আমরা খুব খুশি হয়েছি তুমি এসছো। থ্যাংক ইউ। আর আমারও খুব ভালো লাগলো, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা গেল যেখানে সম্পূর্ণভাবে কথাগুলো অটোমেটিক্যালি বেরিয়ে আসছে, নো স্ক্রিপ্ট। হ্যাঁ, মানে একদম ভেতর থেকে বেরিয়ে চলে আসছে, এবং এই জিনিসগুলো জানা দরকারও, সমস্ত মানুষের জানা দরকার। তো সেই ভিডিওটাও আজকের দিনে আমার মনে হয় প্রথম কেউ করলো এখানে, তোমার চ্যানেলের থ্রু দিয়ে হলো। তো সেই জন্যেও তোমাকে অসংখ্য অভিনন্দন আমার তরফ থেকে, যে এরকম একটা ম্যাটারকে তুমি ইম্পর্টেন্স দেওয়ার জন্যে, যে গাড়িটাও একটা জিনিস, এটাকে যেটা আলোচনা করা উচিত। আজকের দিনে এআই কি মানুষকে রিপ্লেস করে দেবে? মানুষের চাকরি কি আর থাকবে না? এই বিষয়ে ডিটেলসে আমরা একটা পডকাস্ট করেছি, সেই বিষয়ে জানার জন্য আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।